হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না, এই দেশে ভারতের দাসত্ব চলবে না? ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, সাফাদির সাথে নুরুল নুরুর মিটিং ছিল, সেটা কি প্রকাশ করেছিল নাকি প্রকাশ হয়েছে? সেটা প্রকাশ হয়েছে। এই শিক্ষক, আইনজীবী সবাই কিন্তু এই ক্ষমতাসীনদের ভাগবাড়া নেওয়ার জন্য যখন দেখে যে এই দল ক্ষমতায় যাবে তাদের সাথে উঠিপড় লেগে যায়। 91 থেকে 96 এটা যদি বিবেচনা করেন, 96 ইলেকশন যদি বিবেচনা করেন, 1 থেকে 6 যদি বিবেচনা করেন, তাইলে এত মহান 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 হওয়ার কিছু নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে স্পষ্ট বলে, কোনো টেবিলের নিচে কোনো লেনদেন করে না। ইসলামের বাক্সটা আছে, ইসলামের বাক্স তো কাঠের বাক্সে পরিণত হয়েছে। চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন বিএনপি জোটের পটুয়াখালী 3 আসনের প্রার্থী নুরুল হক নূর। যেহেতু তিনি বিএনপি জোটের প্রার্থী, কেউ কেউ মনে করছেন ইসলামী আন্দোলন তলে তলে বিএনপি জোটের সাথে যাচ্ছে কিনা। আচ্ছা, প্রথমে আপনার প্রথম প্রশ্নের উত্তর দেই। এটা আদর্শিক কারণে নাকি স্বার্থের কারণে? জি, দেখুন, আদর্শিক কারণ যে এটা একটা প্রমাণ দিই। আপনার আলোচনা এবং ভাইয়ের আলোচনায় সবাই একটা বিষয় কিন্তু আমরা একমত, যে আমরা এক বক্সে ভোট আনতে চেয়েছিলাম। সে এক বক্সে কাদের ভোট আনতে চেয়েছিলাম, এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজি, আমরা ইসলাম যারা চায় তাদের ভোটগুলি এক বাক্সে আনতে চেয়েছিলাম। এখন কি সেই বাক্সটা আছে? ইসলামের বাক্সটা আছে? ইসলামের বাক্স তো কাঠের বাক্সে পরিণত হয়েছে। কারণ হচ্ছে এই বাক্সের কোথাও লেখা নাই যে এখানে ইসলাম। মানে সেখানে কি এনসিপি আর এলডিপি যুক্ত হওয়ার পর কথা বলছেন? হ্যাঁ, পুরো মানে নেরেটিভ চেঞ্জ হয়ে গেছে। সেই নেরেটিভে 3টা বিষয় আসছে। এক নাম্বার হলো যে 300 আসনে একক প্রার্থী দেওয়া। এলডিপি যুক্ত হওয়ার কারণে তো অনেকে বলছে এখন একটা মুক্তিযুদ্ধের একটা জোট হলো, সেখানে কর্নেল অলির মতো একজন যুক্ত হয়েছেন। তার মানে কি আপনারা কর্নেল অলির যুক্ত হওয়াকেও আপনাকে অস্বীকার করছেন? না, কিন্তু যে 3টি শর্তে একত্রিত হওয়ার যে রূপরেখাটা তৈরি হলো, আপনি খেয়াল করেছেন কিনা, সাংবাদিকদের কাছে দেওয়া হয়েছে প্রার্থী তালিকা, যেটা এটার উপরেই লেখা ছিল যে 3টি কারণে এই জোট গঠন করা হয়েছে, এই নির্বাচনী ঐক্য গঠন করা। 300 আসনের প্রার্থী দেওয়া, 2 নাম্বার সেটা হচ্ছে যে জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে দেশ পরিচালনা করা, 3 নাম্বার ভোটকে জয়যুক্ত করা। আপনি কি বলতে পারেন এখানে একটা ইসলামের কথা আছে? একটা ইসলামের ইস্যু আছে? তাহলে ইসলামের ভোট এক বাক্সে আসার বিষয়টা হইলো কেমনে? অতএব এইটা যে আদর্শিক এর প্রমাণ আমি দিলাম। আরো কিন্তু যত সংবাদ সম্মেলন যেগুলো হয়েছে আপনাদের, সেখানে তো আমরা বারবার মিডিয়াতে উঠে আসে আসন সমঝোতা নিয়ে সমস্যা। না, সেটা তো হলো, এখানে ইসলাম নিয়ে তো কোনো সমস্যা দেখেন না, আপনারাও সেটা কোনো বিবৃতি ভালো করে বোঝাতে পারেন না। আপনারা সবাই বুঝেছে, জনগণ বুঝেছে আমাদের ইসলামের ভোটগুলো এক বাক্সে আনা দরকার। ওটা ঠিক আছে, এটা মূল স্পিরিট। তারপরে অন্যান্য বিষয়গুলি হচ্ছে আসন সমঝোতার বিষয়টা বেশি মুখ্য হয়ে সেকেন্ডারি। যখন আমরা সেকেন্ডারিটাতে আপোষ করা যায়, কিন্তু একেবারে বেসিকটাই যদি আমার গোলমাল হয়ে যায়, সেখানে তো আপোষ করা যায় না। আসছি আপনার পরের প্রশ্নে। আপনি আজকে দেখেছেন, গতকাল আওয়ামী রেজিমের সময় এটা হতো, নাস্তিকরা বলতো যে হুজুররা নাকি চাপাতি নিয়ে দৌড়ায়। আজকে জামাতে ইসলামীর একজন সংসদ সদস্য প্রার্থী, তিনি কালকে একটি পডকাস্টে, এটা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, তিনি বলেছেন যে পৃথিবীর কোথাও এখন শরিয়া আইন নাই। এই কথাটা সত্য নয়। দ্বিতীয় নাম্বার, এই কথা নামটাও বলেন, ব্যারিস্টার রহমান, তিনি বলেছেন যে এই কথা বললে হুজুররা আমাকে চাপাতি নিয়ে দৌড়াইতে আসবে। তার মানে কি এদেশের যারা দাড়ি টুপি ওরা তারা চাপাতি নিয়ে দৌড়ায়? আমি যদি এই কথা বলি তাহলে অনেক বড় কথা আসে। ইসলাম নিয়ে এই ভূখণ্ডে, ইসলামকে বেস করে এই ভূখণ্ডে সবচেয়ে বড় সংঘাত কারা করেছে, কারা রক্তাক্ত করেছে এই ভূখণ্ডকে, সেই প্রসঙ্গে যেতে চাই না। তিনি একটি রাজনৈতিক দলের, ওনার প্রতি মজলুম, ওনার প্রতি আমাদের সহানুভূতি এবং ওনার প্রতি আমরা মানে আমাদের আন্তরিকতা আছে। আমরা ভেবেছিলাম ট্রমার কারণে এটা হয়েছে। আমি দেখেছিলাম একজন নারীর সাথে উনি কোলাকুলি করছেন, আমরা ভেবেছিলাম যে এটা ট্রমার কারণে হয়েছে, এটাকে ক্ষমা করা যায়, এটাকে গ্রহণ করা যায় না। কিন্তু কালকে যখন উনি শরিয়ার ব্যাপারে, নারীর পোশাক, হাফ প্যান্ট পরে নারী চলতে পারবে কিনা সেই সব বিষয়ে উনি যখন বক্তব্য রাখলেন, এটা দেশের ইসলামী অঙ্গনকে চরমভাবে ক্ষুব্ধ করেছে এবং আহত করেছে। এখন ওনারা হঠাৎ করে মডারেট সাজতে চাচ্ছেন এবং অনেক বেশি মডারেট হতে চাচ্ছেন। কোনো আপত্তি নাই, জামাত যদি চায় যে আজকে থেকে আমরা সেকুলার দল, আমার কি পড়েছে। কিন্তু আপনি যদি ইসলামের কথা বলেন, আবার যদি একই সঙ্গে সেকুলার আচরণ করেন, তখন সেইখানে আপত্তিটা উত্থাপন করবেই ওলামায়ে কেরাম। এদেশের যারা ইসলাম চায়
তারা এটা করবে। আমি এখানে একটা দৃষ্টান্ত দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডারেট হওয়ার জন্য বলেছি যে আপনি আপনার খোদার দিকে, আপনার আল্লাহর দিকে, আপনার রবের দিকে ডাকেন, কিন্তু আমাদের রবের বিরুদ্ধে কিছু বলবেন না, তাহলে আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। আমার ভাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বললেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে নিজের আদর্শকে কি স্যাক্রিফাইস করব? যদি সেই স্যাক্রিফাইস করে সেই রাষ্ট্র ক্ষমতায় যাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দৃষ্টান্ত দিতেন। তিনি বলতেন যে আমি আগে রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি ইসলাম কায়েম করে ফেলবো। অথচ সূরা কাফিরুন নাজিল হয়েছে, আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন তোমার দিন তোমার কাছে, তোমার আদর্শ তোমার কাছে, আমার আদর্শ আমার কাছে। অতএব এইখানে একদম স্পষ্ট হইতে হবে। এখানে যদি অস্পষ্ট হয় যে না আমি আপাতত পাশ্চাত্য দুনিয়াকে বুঝাই যে আমি মডারেট হয়ে গেছি, আমি ইন্ডিয়াকে বুঝাই আমি মডারেট হয়ে গেছি, আর জনগণকে বুঝাই না আমরা ইসলামী দল, এই যে দুই ধরনের দুই নৌকায় পা দেওয়া, এটা রাষ্ট্রের জন্য, এদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য বড় ধরনের সর্বনাশ ডেকে নিয়ে আপনি আসতে যে পারে। দ্বিতীয় প্রশ্ন যদি আসেন, ইসলামী আন্দোলন বিএনপি জোটে যুক্ত হচ্ছে কিনা, যেহেতু চমৎকার নূর হক বলেছেন। নূর হ্যাঁ, হ্যাঁ, যেহেতু চমৎকার বলেছেন। পীরের নূর গিয়ে ভগবান বলেছেন, এটা জানা থাকা তো, নূর গিয়ে বলেছেন যে আমার জন্য একটু ই করেন। তো আমাদের আমির স্পষ্ট বলেছেন তোমার আসনে আমাদের প্রার্থীর অবস্থা ভালো, তুমি আমাদের দলে যোগ দিয়ে দাও, তুমি মানে হাত পাখার পক্ষে যোগ দিয়ে দাও। তাহলে তলে তলে এটা হইলো, বরং তাকে বলা হয়েছে যে তুমি হাত পাখায় যোগ দিয়ে দাও। হাত পাখায় অতএব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে স্পষ্ট বলে, কোনো টেবিলের নিচে কোনো লেনদেন করে না। জি, ধন্যবাদ। কিন্তু আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ বলে, অনেকে বলে, আমিও শুনেছি যে আওয়ামী লীগ আমলে আপনারা আওয়ামী লীগের সুখ সুবিধা নিয়েছেন, এরকম। তাহলে আমাকে এই এই যেহেতু এটা সোহরাওয়ার্দী বললেন, উদ্যানের একটা এটা সমাবেশ ছিল। যদি এটা বলেন তাহলে জি। আমাকে একটু উত্তর দিতে দেন। জি, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশটা ছিল একটা কাউন্সিল। কাউন্সিলের স্বাভাবিক সৌন্দর্য হচ্ছে দেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানানো। সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, আওয়ামী লীগের প্রতিনিধি ছিল, যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। আমরা বরং কোনোদিন কেউ দৃষ্টান্ত দেখাতে পারবে না যে শেখ হাসিনার গণভবনে গিয়া পিঠাপুলি খেয়েছি, এটা কেউ দৃষ্টান্ত দেখাতে পারবে না। আজকে তো কত কিছু ফাঁস হয়, টেলিসংলাপ ফাঁস হয়। একটা টেলিসংলাপ চ্যালেঞ্জ করলাম যে 5 টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো কাছ থেকে সুবিধা নিচ্ছে বা 5 জন এর কোনো MP প্রমাণ নেই। নিয়েছে। উনি একটা বলছেন যে বাইনারি পদ্ধতি চলে আসলে বাংলাদেশে, যে বিএনপি আওয়ামী লীগ। এখন বিএনপির পক্ষে একটা মার্কা এস্টাবলিশড হয়ে গেছে ধানের শীষ, কিন্তু আপনাদের যে বর্গ, সেই বর্গে তো প্রতীকগুলো আলাদা না, আলাদা, না, জনগণের কাছে পৌঁছাতে পারবে না। বর্গের মধ্যে দুইটা মার্কা খুব বিখ্যাত মার্কা। একটা হলো হাত পাখা। হাত পাখা গত আমলগুলোতে আমরা স্থানীয় সরকার নির্বাচন করছি। এখন আমার টপ করে অনেকে বলে ফেলে ফ্যাসিস্ট ওদের নির্বাচন করছে, এটা বিএনপিও করছে, সবাই করছে। আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে হাত পাখা, এটা বাংলাদেশের মানুষ জানে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো দাঁড়িপাল্লাও, এটা ঐতিহাসিক মার্কা, এটা মানুষ জানে। তার চেয়ে বড় কথা হলো আমাদের যারা প্রার্থী, সেই প্রার্থীদেরকে মানুষ চেনে। কারণ আমাদের দুই শায়েখ, দুই পীর সাহেব, তারা প্রতিদিন 2টা করে মাহফিল করেন, 4টা করে মাহফিল করেন। প্রতি জায়গায় তারা কমপক্ষে 20 থেকে 15,000 লোকে তারা সরাসরি অ্যাড্রেস করেন। আমাদের যারা মাঠে দাঁড়াইছে, ইলেকশন করছে, ওই এলাকার সবচেয়ে জনপ্রিয়, ওই এলাকার সবচেয়ে ভালো মানুষটা, সবচেয়ে সৎ মানুষটা, সবচেয়ে সমাজসেবী মানুষ দাঁড়াইছে। ফলে আমাদের জন্য মার্কাটাই মুখ্য হয়ে উঠবে না। এটা বিএনপি সহ আগের প্যারাডাইমের জন্য মুখ্য হয়ে ওঠে। আমেরিকা থেকে আইনা, ব্রিটেন থেকে আইনা, লন্ডন থেকে আইনা টপ করে বসায় দেয়, টাকা খায় বসায় দেয়। আর আমাদের এখানে প্রার্থী সিলেকশনের পদ্ধতির যে আপনি জানেন ভাই, দেখবেন যে এখানে একেবারে গণমানুষ হয় না। আমাদের কোনো প্রার্থী কিন্তু আমরা যেমন ইসলামের মানব করছি 1 টাকা আমরা মানুষের সমস্যা নেই। বরং হয়েছে কি, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে আমরা ভোট নিছি, যেখানে কাকে দেয় 4টা ভাষার নাম আসছে। এগুলো শুধু কথার কথা না, বাস্তবে তাই হয়েছে। সেই নামগুলোকে নিয়ে আমরা এলাকার মসজিদ মানসার ইমাম সাহেব, হাই স্কুলের টিচার, মন্দিরের পুরোহিত, তার সাথে কথা বলছি যে 5 জনের যে নাম আসছে, 5 জনের মধ্যে কে কারো সম্বন্ধে এমন আসছে লোকটা ভালো কিন্তু কর্কশ, হয় না এরকম, তাকে আমরা ভোট বাদ দিয়ে দিচ্ছি। লোকটা ভালো কর্কশ, আবার ভালো লোক, মিষ্টি ভাষা, কিন্তু তার সক্ষমতা কম। কোনটা প্রাধান্য দিচ্ছেন, ফলে প্রার্থী নাকি মার্কা? আমাদের জন্য দুইটাই গুরুত্বপূর্ণ। শুধু মার্কাটাই আমাদের মুখ্য হয়ে উঠবে না, শুধু ব্যক্তি মুখ্য হয়ে উঠবে না, বরং দুইটা সমান্তরালে মানুষ। আর তার চেয়ে বড় কথা, 5 আগস্টের পরে মানুষের পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা কারা ধারণ করতেছে? বিএনপি, জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, আমরা সেই পরিবর্তনটাকে ধারণ করতেছি। ধারণ করতে বলে দাবি করলে তো হবে না। এই যে সংস্কারটা হইলো, সংস্কারের যতগুলো মৌলিক পরিবর্তন সবগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে সবগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তার মানে মৌলিকভাবে বিএনপি আসলে পরিবর্তনটা চায় না, আমরা সেই পরিবর্তনটা চাইতেছি। আর তারেক রহমান সাহেব আসার পরে অনেকগুলো ঘটনা ঘটছে। তিনি অনেকদিন পরে আসছেন এবং তিনি বললেন যে তাকে কে আটকায় রাখে, এখানে সনবুদ জন্ম নিছে, বেগম জিয়া মারা গেলেন, বাংলাদেশে তো কাল তৈরি করা হয়। এখন এই কথা তো বলতেই হবে, বেগম জিয়া দুইটা দিক, একটা হলো তার রাজনৈতিক নেত্রী, আর একটা সরকার পরিচালক হিসেবে তিনি। এখন
আজকে হয়তো সময়টা করতেই হবে আলোচনা, তিক্ত হইলেও সত্য, যে 1991 থেকে 96 এটা যদি বিবেচনা করেন, 96 ইলেকশন যদি বিবেচনা করেন, 1 থেকে 6 যদি বিবেচনা করেন, তাইলে এত মহান 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 হওয়ার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, বাকি ঠিক আছে, তিনি যখন 8 থেকে 25 তিনি মহান, তিনি এরশাদের আমলে মহান, কিন্তু তার জানা যায় তো মানুষ হয়েছে কেন, মানুষ বাংলাদেশের মানুষ অল্পতেই মানুষকে ভালো মনে করে, সেটা আমরাও গেছি, আমাদের নাইব আমির গেছেন, আমি যেতে অনেকেই গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে ইতিহাসে এত বড় জানা যায় তো আলহামদুলিল্লাহ হোক, মানুষ ভালো ভালো মানুষ আছে। করেন বলি, কিন্তু একই সাথে সাথে তাকে শেখ মুজিব যেমন দেবতা হয়ে উঠছিল, তাকে এরকম আরেকজন দেবী বানানোর সুযোগ নেই। বরং মনে রাখতে হবে তিনি মানুষ ছিলেন, তার যে সরকার পরিচালনা সেটা অনেক অর্থেই ব্যর্থ ছিল, এবং আজকের বাংলাদেশের যে দুরবস্থা তার জন্য তার নেতৃত্বের সরকারও দায়ী ছিল, এটা মাথায় রাখা লাগবে। ভারত বিরোধী রাজনীতিটা বেশ জমে উঠেছে, আমরা দেখছি বিভিন্ন, এখনো তো রাস্তাঘাট অবরোধ, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, এইসব স্লোগানগুলো আমি দেখছি। ভারত বিরোধী রাজনীতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, উনি বলেছেন, আপনি কি বলেন? মানে ন্যারেটিভ ফ্যাক্টস এর বাইরে তৈরি হয় না, কিন্তু ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস দিয়েও ন্যারেটিভ তৈরি হয়, যেমন শেখ মুজিবের ওই ভাষা আন্দোলনে অংশগ্রহণ, সরি বলেন। রনি ভাই যেভাবে বলে গেলেন, মানে ভাই তো একজন চিন্তাবিদ মানুষ, উনি তারা 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 বলে একদল বক্তব্য বলে গেলেন, যে তারার একটাও আমার গায়ে পড়ে না। আমি আপনাকে লক্ষ্য করে বলা আমার উদ্দেশ্য না, ফলে আমি পড়ি না, ইসলামপন্থীরা পড়ে না, ফলে তার ভাইয়ের যে তারা তারা, সেই তারা তারা কারা সেটা জবাব দিই। কারণ তারা যদি হয় ইলিয়াস আর পিনাকি, আমার ভাই কথা নেই। দ্বিতীয় কথা হইলো যে জুলাই সনদকে ভয় পান কেন, মানে জুলাই সনদ স্বীকৃতি চাইলেই, জুলাই সনদ আইনি ভিত্তি চাইলেই 71-এর মতো ভয়টা কেন পাওয়া হইতেছে? আমরা জুলাই সনদের এটা চাই যে জুলাইটাকে শুধুমাত্র একটা সরকার পতন হিসেবে দেখতে চাই না, জুলাইটাকে আমরা দেখতে চাই একটা স্বৈরতন্ত্রের পতন হিসেবে। আমি তো বারংবারই বলি ভাই, বাংলাদেশের স্বৈরতন্ত্র কেমনে হয়েছে? বাংলাদেশের বিদ্যমান আইন আদালত এবং সংবিধান মাইনেই স্বৈরতন্ত্র হয়েছে। একটা হলো সংবিধান, এগুলো পুরাতন বারবার বলা হয়েছে, সংবিধানের 70 অনুচ্ছেদ, একই ব্যক্তি দলীয় নীতি প্রধান হওয়া, সরকার প্রধান হওয়া, সাংবিধানিক প্রধানগুলো একই ব্যক্তির হাতে থাকা, এই জায়গাগুলোতে আমরা সংস্থা চাইছিলাম। এবং ভাই শুরুতে একটা কথা বলছেন যে মাল্টি পার্টি, তো আমরা চাইছিলাম পিআর। এই পিআরের কথা যখন কই, তখন আবার একদল তেলবেগ ওঠে। বাংলাদেশে যদি বহুদলীয় মানে শক্তিকে দাঁড় করাইতে হয়, তাহলে পিআরের চেয়ে ভালো কিছু হয় না। বাইনারি ভাঙতে গেলে পিআরে, কিন্তু পিআরটা তো মানে বলাটাই অপরাধ বানায় ফেলছিল। তো ফলে কি জুলাইটাকে যেহেতু ওই পর্যন্ত দেখা হয়, সেজন্য আমরা জুলাইসের আইনি ভিত্তি চাইছি, যে জুলাই যে পরিবর্তনগুলো আনছে, পরিবর্তনগুলো স্বীকৃত হোক, কেউ আর পরবর্তী উৎখাত করতে না পারুক, চাইলে পরিবর্তন না ফেলতে পারে। ভয়টা কেন? 90-তে কি হয়েছে? 90-তে এত রক্ত এত কিছু, তারপর 90-এর পরে 24 আসলো কেন? সেখানে তো বেগম জিয়ার কথা আসবে। বেগম জিয়া সরকার চালাইছেন, অনেক ভালো চালাইছেন, হ্যাঁ, কিন্তু 2008 যে হয়েছে তার সূত্রপাতটা কোথায়? এটাকে আপনি অস্বীকার করবেন না। আর মানে আমরা ফুয়েলিং করি, এটা মানে এটা সত্য কথা না, এটা একেবারেই ভুল কথা। মানে ভারত বিরোধী যে তথাকথিত ভারত বিরোধী যা হয়, এর রাস্তা অবরোধ করে, হ্যান করে, তান আজাদি না আজাদি, এই সমস্ত স্লোগানগুলো আমরা দিই না। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আধুনিক জাতিরাষ্ট্রে একটা প্রতিবেশীর সাথে এক ধরনের সম্পর্ক রক্ষা করে থাকা লাগবে। সেই সম্পর্কটাকেই যদি কেউ আধিপত্য মনে করে, সেই সম্পর্কটাকে কেউ যদি গোলামি মনে করে, এটা আসলে ভুল কথা, আমরা সেটা মনে করি না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কাউকে মতাদর্শের ভিত্তিতে আলাদা করে না, আদারিং করে না। আমরা সবাইকে নিয়ে সবার সাথে রাজনীতি, সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই। এখন করতে যে চাই, প্রত্যেকটাতে ভালো মন্দ আছে, এটা ভালো কি খারাপ, এই ভালো খারাপ অনেকে মাপে পশ্চিমকে দিয়ে, আমি মাপে ইসলামকে দিয়া, জাস্ট এটুকু পার্থক্য। আমি কোনো মতাদর্শের ভিত্তিতে কাউকে আলাদা করতেছি না। আর একটা কথা আমি একটু খুব চলার পর জানাই রাখি, আমি বেগম জিয়া সম্পর্কে যা বলছি সেটার বিচারের ভার, কোট অ্যান্ড কোট বিচারের ভার জনগণকে। একজন সম্পর্কে মন্তব্য করলে সেটা বিচার করতে হবে কেন ভাই? এইটা মানে এই মানুষ এটা জাজ করবে, আমি মন্তব্য করলাম না, বিচারের ভার মানে ফলে তাহলে হবে কি, মানে এটা জন্য তাহলে আমার বিরুদ্ধে একটা মানে অনলাইন মব জাস্টিস হবে। আপনারা করেন, কে অন্য কেউ করবে না। সারাদিন ভাই বেগম জিয়াকে নিয়ে, হ্যাঁ, তার মৃত্যু নিয়ে যে গুজব সোশ্যাল মিডিয়াতে আপনাদের সহকর্মীরা, এই শুনেন আপনাদের আমি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার, আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আপনাদের কথা বলছেন, আপনাদের দল না, আপনাদের এই যে সমঝোতা ভিত্তিক কলিগরা, স্পষ্ট কথা বললে তো সে কথা নাই, স্পষ্ট কথা। আপনাদের আমি ইসলামী আন্দোলনের বাংলাদেশের কথা বলছি। ইসলামী বাংলাদেশের কোনো দায়িত্বশীল যদি একটা বাজে কথা বলে, তার বিরুদ্ধে দল থেকে অ্যাকশন নেওয়া হয়, ফলে একজন দেখাতে পারবেন না। এখন আপনারা বলে যে বিশাল বর্গ করে দেন, তাহলে ভাই এখানে নিজেরা আলাদা করছেন, আমি করব কেন? তাহলে আপনারা বলেন কেন, সেটা আমরা না।
তো ফলে কারো মন্তব্যের জন্য কাউকে বিচার করতে হবে এটা কেন আপনি একটা মন্তব্য দিচ্ছেন, একটা একটা ভাই, একটা ন্যাশনাল টেলিভিশন আপনি এটাকে- কথা বলছেন, এটাকে যাচাই হোক, এটা জনগণ যাচাই হোক। বিচার করবে না? বিচার আমি মানে যা কি? বলছি জনগণ বিচার করবে না? বিচার না, আপনি যেটা বলেন না, বিচার মানে কি? একটা পর্যালোচনা এটা হোক। হাইকোর্টের বিচার না তো। বিচার মানে পর্যালোচনার কথাই বলছি। এটা পর্যালোচনা হোক, হ্যাঁ, পক্ষপাত আসবে, মানে জনগণ কিন্তু যদি- দেখবে এটা, কিন্তু কথাটা যদি- সত্য না মিথ্যা ভয় পাই জনগণ কেন দেখবে। জানেন, ভয় পাই কেন জানেন, আমরা বিগত হাসিনা আমল দেখছি, হাসিনার সময় একটা কথা কর, কারণ বিচারও হয়েছে, আপনাদের বিচার। কিছুই হয় না হাসিনা হ্যাঁ, আমলে ভাই, ফলে আপনারা ওই আরামে বিচার ছিলেন হবে। হাসিনা আমলে। আর দ্বিতীয় কথা ভাই যেটা বললেন যে কল্যাণ, হাসিনা আমলে ভাই, আমরা কি করছি এগুলো খুঁজ করে ভাই, দেখেন। হাসিনা ইসলামের- আমলের কথা বললেন না হ্যাঁ, আপনারা দয়া করে, বলে মানুষ ইসলাম- হাসাহাসি করবে। বা ইসলামের কল্যাণ, ও বিএনপি একটা কথা বলে কি যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, আবার এক সময় বলে যে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলছে না? তো দ্বিমুখী কথা বলা দরকার কি? এটাই তো ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে। যদি শরীয় বিশ্বাস না করেন পরিষ্কার বলে ফেলেন যে শরীয় বিশ্বাস করেন না, আবার ওইখানে গিয়ে টুপি মাথায় দিয়ে আমি ইসলামের কল্যাণ মানে ইসলাম বিরোধী আইন করবো না, এটা বলা দরকার কি? আমরা পরিষ্কার করে বলি আমরা মানুষ অধিকার ভিত্তিক রাজনীতি করি, এখন অধিকারটা সংজ্ঞায়িত করবো কি করে, অধিকারটা সংজ্ঞায়িত কি করে, আমি ইসলাম দিয়ে সংজ্ঞায়িত করবো, সেটার কথা আমরা বলছি। আর যদি কেউ বিগত হাসিনা বিরোধী স্বৈরাচারী আন্দোলনের কেউ বিশেষ করে কেউ কৃতিত্ব দাবি করতে চান করেন, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো অন্য কাউকে বাদ দিয়েন না, এই ইনক্লুডিং এক্সক্লুসিভ করতে গিয়া কাউকে বাদ দিয়ে দিয়েন না, অন্তর্ভুক্তি বাদ দিয়ে না। আর এখন আপনাদের জামায়াত ইসলামীর সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব চলছে কিনা, বা আসন ভিত্তিকের কোনো কারণে কি দূরত্ব তৈরি না, হচ্ছে না, কিনা? কোনোটা চলছে না। বিশেষ করে আমি একটা প্রশ্ন শেষ করেছি, সেখানে যে এনসিপি যুক্ত হয়েছে, এলডিপি যুক্ত হয়েছে, এবিপি পার্টি যুক্ত হওয়ার কারণে আপনাদের গুরুত্বটা কমে আসছে না, গুরুত্ব কমে নাই, কিছু চলে নাই, কিন্তু হয়েছে কি ওনারা যুক্ত হয়েছে গিয়ে 27-28 তারিখের পরে। এখন আমরা জামাত ইসলাম সহ এই 8 দল, তখন আমাদের মধ্যে আসন সেটেলমেন্ট নিয়ে এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তী যখন ওনারা আসছে তখন একটা বড় ধরনের একটা মানে অনেক বেশি আসন ছাড়তে হচ্ছে। যেমন আমাদের একজন যুগ্ম মহাসচিব ঢাকা 11-তে ইলেকশন করার সব প্রস্তুতি নিয়ে ফেলছে, এখন ওখানকার নাহিদ ভাইকে ছেড়ে দিতে হচ্ছে। তো এগুলো নিয়ে আবার সবগুলোকে আবার রিসাফলিং করতে হইতেছে, সেটা নিয়ে সময় লাগতেছে। এবং আপনি জানেন যে এগুলোতে একটু অস্বস্তিতে থাকে, কিন্তু গত 2 দিন আগে আমাদের নায়েবে আমির সহ আবতার ভাই ছিলেন, মিটিং একটা হয়েছে, অস্বস্তি কেটে গেছে, শীঘ্রই সেটা আসবে। আজকে এটা হয়ে যেত, গতকালকে হয়ে যেত, কিন্তু তার হিসাবে শাশুড়ি মারা গেছেন, আর গতকালকে এটা হয়ে যেত। না, ফলে আপনাদের কোনো কথা নাই। চাহিদা আমরা যতটুকু গণমাধ্যমে পাই, আপনারা কি 150টা আসন না, না, চাচ্ছেন? না, না, এরকম কোনো খবর ভাই, আছে? এখানে কোনো চাওয়াচাওয়ির বিষয় না। আমাদের আমি বারংবার বলছেন যে আমরা 300 আসন নিয়ে বসবো, এই আসনে কার হওয়ার সম্ভাবনা বেশি, তাতে যদি একটা তো হাত পাখা জয়ের সম্ভাবনা নাই, হাত পাখা একটাও চায় না, আবার 300তে হাত পাখার সম্ভাবনা, 300ই হাত পাখা। বিষয় হলো আমাদের জয়ী হয়েও আসতে হবে জুলাইয়ের রক্তটাকে সার্থক করার জন্য। আলমম রাসেল জামায়াতের পক্ষ থেকে কালকেও বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, একটি পাতানো নির্বাচন করার একটা ব্যবস্থা, পাতানো নির্বাচন করা হলে তারা হুঁশিয়ারি দিয়েছেন পাতানো নির্বাচন করা যাবে না, এরকম একটা বিষয়। আজকে আবার প্রধান নির্বাচন কমিশনার নিজেই ঘোষণা দিয়েছেন কোনো পাতা নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। আবার যদি বলি মন্ত্রী পরিষদ সচিব আপনাদের জামায়াতের প্রশ্নের উত্তরও দিয়েছেন, কেউ কিছু কোনো সময় বিক্ষুব্ধ বা হলেই পক্ষপাত দুষ্টর অভিযোগ তোলে, আসলে সেরকম কিনা বিষয়টা? দেখেন, আমার আপনার কাছে কি মনে হয়, তারেক রহমান সাহেব আসার পরে, আমি সম্মান রেখে বলছি তারেক রহমান সাহেবকে, আমি মনে করি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী ছিলেন, একমাত্র ব্যক্তি, আর কোনো ব্যক্তি নেই। তারেক রহমান সাহেব আসার কারণে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমরা বলেছিলাম, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপ অ্যান্ড লং ডিস্টেন্স লিডারশিপ দুইটি কিন্তু একটা জাতির জন্য ক্ষতিকর। তারেক রহমান সাহেবকে আমরা ওয়েলকাম জানিয়েছি, কিন্তু তারেক রহমান সাহেব আসার পরে আপনি কি মনে করেন বাংলাদেশের বাস্তবিক পক্ষে, আপনি তো সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক, আপনার কাছে মনে হয় পুরো বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালে কোনো সরকার আছে প্রধান উপদেষ্টার? মানে আমার কাছে মনে হচ্ছে না। সবাই একদিকে ঝুঁকে গিয়েছে, আগে সব ধানমন্ডির দিকে যুক্ত, আর এখন সবাই গোলশালের দিকে ঝুঁকছে। কি দেখেছেন? না, আপনার তফসিল ঘোষণা হয়েছে, আমি শেষ করি ভাই, লেভেল প্লেইং ফিল্ড মানে কি? সবার জন্য সমভাবে। না, আমি সেটা বলি, সাধারণ মানুষ এক জিনিস, কিন্তু আপনি এনএসআই প্রধান গিয়ে দেখা করা, এটা কি সাধারণ মানুষের পর্যায়ে পড়ে? তফসিল ঘোষণার পরে যেখানে বলা হয়েছে কোনো প্রোগ্রাম, তফসিল ঘোষণার পরে কোনো মার্কা প্রদর্শন করা যাবে না, সেখানে এয়ারপোর্ট থেকে গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর ঘোরা, এটা কি আপনি সাধারণ কথা ভাবছেন? সাধারণ কথা না। তার মানে আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন? আপনি তো বলা হয়েছে তফসিল ঘোষণা পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আপনি কোনো সমাবেশ, আপনি ব্যবসায়ীর সাথে বসছেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছেন, আপনার বড় বড় ব্যবসায়ীরা আপনার সাথে দেখা করতে যাচ্ছে না, তাহলে এগুলো কি দেখায়? আপনি দেখেন, এই যে সকলে ঝুঁকে যাওয়া, আপনি মনে রাখবেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? শেখ হাসিনাকে সবাই এভাবে তেল মেরে 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 শেখ হাসিনাকে যা বলতো, আপনি যা করবেন, কিং কান ডোন্ট রং, রাজা কখনো ভুল করতে পারে, সবাই তেল মারা শুরু করেছিল।
তারেক রহমান সাহেব একজন সম্মান রেখে আমি বলছি, ওনাকে চারপাশ থেকে যেভাবে মিডিয়া বলেন, আপনি দেখেন এর আগে তো কোনো জরিপ হয় না, এর আগে ইনোভেশন জরিপ করেছে, ব্র্যাক জরিপ করেছে, এর আগে হচ্ছে আপনার আইআরএ জরিপ করেছে, সবাই 5 থেকে 10% পার্থক্য দেখিয়েছে। কিন্তু আপনি এই এমিনেন্স অ্যাসোসিয়েটস ডাক্তার শামীম সাহেব যে জরিপটা দেখালেন 70-20, 70 এর আগে প্রথম আলো দিয়েছে, 70-20 এর আগে প্রথম আলো দিয়েছে। কি দেখাচ্ছে তাহলে এটা? বিএনপি না, এর আগে প্রথম আলো তার তখন আসেন না, পার্থক্য না, তখন পার্থক্য ছিল না তো, এত 5-10 পার্থক্য ছিল। প্রথম আলো কিন্তু বেশি তখন জামাতকে বলেছে তাদের কার্যক্রমে খুশি হচ্ছে 52%, এবং তখনকার যে প্রশ্নটা ছিল, প্রশ্নের মধ্যে শস্যের মধ্যে ভূত ছিল। তখন প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে কে আপনার কাছে কি মনে হয় কে প্রধানমন্ত্রী হবে? তা আমি যদি বিএনপিকে ভোট না দিই, আমি তো বলবো বিএনপি ক্ষমতা আসবে। তাহলে আপনি কাকে ভোট দিবেন প্রশ্ন করা, আর কে প্রধানমন্ত্রী হবে, দুটো তো এক কথা না। তাহলে আপনার প্রশ্নের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে। তার মানে দেখেন এভাবে জরিপগুলো আপনি দেখেন, জগন্নাথে তারেক রহমান আসার পরে তো একমাত্র নির্বাচন হয়েছে কোথায়? জগন্নাথে যে জরিপটা, 62 যে জরিপটা আমরা দেখেছি, জরিপের মধ্যে দেখিয়েছে যে ছাত্রদলের যে প্যানেল, সে প্যানেল জয়লাভ করার পার্সেন্টেজ হচ্ছে শিবির থেকে ডাবল। গতকাল কি দেখেছেন? তার মানে এই যে তেলামি, এটি একটা জাতিকে ধ্বংস করবে। দেখেন আমি আরেকটা বিষয় হচ্ছে, মোস্তফা কামাল ভাইয়ের একটা কথা, উনি যেটা বলেছেন যে দুই পক্ষের মধ্যে এখন দা কুমড়া সম্পর্ক। আমি বলি এটাই গণতন্ত্রের সৌন্দর্য। দান্দিকতার মধ্যে নতুন কিছু আসবে। দান্দিকতার মধ্যে যদি শেখ হাসিনার মতো, যদি জাতীয় পার্টির মতো যদি ইয়ে সুদূর যদি আপনার বিরোধী দল হয়, তাহলে বাংলাদেশ আবার ফ্যাসিস্ট হবে। সেজন্য দরকার হচ্ছে, তাদেরকে দরকার যারা হচ্ছে চোখ রাঙিয়ে কথা বলবে। আপনি মনে করেন পরিবর্তন হচ্ছে না? আমি একটা প্রশ্ন করি, আমি এটা একটু শেয়ার করি। আপনি কি মনে করেন বাংলাদেশে কি পরিবর্তন হচ্ছে না? দেখেন ছাত্রদল এর আগে যতগুলো বিশ্ববিদ্যালয় প্যানেল দিয়েছে, সবগুলো তাদের নামে প্যানেল দিয়েছে। এবং যখন শিবির হচ্ছে সাধারণ ছাত্রদেরকে নিয়ে প্যানেল দিয়েছে, তখন সুশীলরা বলেছে, সাংবাদিকরা বলেছে শিবিরের নামে দেয় না, কারণ শিবির জিততে পারবে না, এই জন্য তারা ভিন্ন নামে দিয়েছে। অথচ আপনি জগন্নাথে কি দেখেছেন? জগন্নাথ কি ছাত্রদল তাদের নামে প্যানেল দিয়েছে? না, তাদের প্যানেলের নাম ছিল কি? ঐক্যবদ্ধ নির্ভীক অভিযান। সেখানে ছাত্র অধিকার পরিষদের এনে সভাপতি বানাইছে, খাদিজাকে এনে জিএস প্রার্থী বানাইছে। তার মানে কি এই যে পরিবর্তন, যে সাধারণ সবাইকে নিয়ে কাজ করা, আগে তো না সব আমি খাইতে হবে, আর এখন হচ্ছে কি আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। এবং কি আপনি সেবামূলক কার্যক্রম প্রায় নির্বাচনের প্রায় 1 মাস আগ থেকে ছাত্রদের সেবামূলক কার্যক্রম কোথা থেকে শিখেছে? এই যে নিজেদের মধ্যে যদি এগুলো নিয়ে মানে কাজের মধ্যে খুবই কম সময়, অল্প সময় বলতে হবে। আমার একটা প্রশ্ন শেষ করি। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন বিএনপির তারেক রহমান আসার পর সবাই ওদিকে ঝুঁকছে। আমরা দেখলাম জামায়াত ইসলামের আমিরও সেখানে গিয়ে দেখা করলেন, কথা বললেন, বের হয়ে বললেন নির্বাচনের পরে আমরা আবার একটা সরকার গঠনের আগে বসবো। আপনি একটা বললেন শক্তিশালী বিরোধী দল দরকার। তাহলে তারা কি যে বক্তব্যটা দিলেন নির্বাচনের পরে বসবেন, থেকে কি জাতীয় সরকারের কথা বলা হচ্ছে? নিশ্চয়ই। ইউনিটি গভর্নমেন্ট আর জোটের মধ্যে পার্থক্য আছে, আমরা সেটাই বুঝি না। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে যে আপনি যেমন আগে কি ছিল, জোটটা কি ছিল? আগে আওয়ামী লীগ করতো, জাফাকে বলছে যে তোমাকে আমি 10টা সিট দিয়ে দিব, তুমি বিরোধী দল হবে, আমার গৃহপালিত বিরোধী দল হবে। আর এখন ইউনিটি গভর্নমেন্টের থিওরিটা হচ্ছে যে বিএনপির মতো ইলেকশন করবে, জামাতের মতো ইলেকশন করবে, যে যত সিট পাবে, বিএনপি সর্বোচ্চ সিট পেয়েছে, জামাতও একটা নির্দিষ্ট সিট পাবে। পাওয়ার ক্ষেত্রে আমরা বিরোধী দল হলে বিরোধী দলকে কি মনে করি? সে মানুষের পর্যায়ে পড়ে না, এটা দলের পর্যায়ে পড়ে না, একে জেলে ঢুকাইতে হবে। এই যে শেষ করে দিব, এই শেষটা না করে আমরা জামাতের, আমি কিন্তু রয়টার্সকেও বলেছে ন্যূনতম 5টা বছর আমাদের যে সংস্কারগুলো বাংলাদেশকে, আগামী বাংলাদেশ কিভাবে চলবে, আমি মনে করি এবার যে ইলেকশন হয়েছে, এবার জামাত আমির বলেছেন 5 বছর, মানে 5 বছর জন্য সবাই স্বীকার করছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য ন্যূনতম 5 বছর, যে এক পক্ষ আর পক্ষকে ধ্বংস করে দিব না, এক পক্ষ আর পক্ষকে ধ্বংস করে দিব না, সেই যে ক্ষমতা আসুক তাকে সহযোগিতা করবে, জামাত এটা বলছে, একে অপরকে সহযোগিতা করা। এটা মানে না যে আমরা একসাথে গৃহপালিত বিরোধী দল বানাবো, তুমিও মন্ত্রী থাকবে আমি মন্ত্রী থাকবো, না, এটা না। জি, আচ্ছা জি। আর আসলে একটা প্রশ্ন, যে আপনি রয়টার্সের কথা যখন তুললেন, সেখানে বলি জামায়াত আমিরের সাথে ভারতীয় কেউ দেখা করেছেন, সেই কথা তিনি রয়টার্সকেও বলেছেন, এবং তিনি বলেছেন গোপন রাখতে। আসলে তিনি অনেকদিন ধরে গোপন রেখেছেন কেন জামাত? আচ্ছা আমাকে আপনি একটু বলেন তো, এই জিনিসটা কি জামাত আমির প্রকাশ করেছে নাকি প্রকাশ হয়েছে? প্রশ্নের কারণে প্রকাশ হয়েছে নাকি প্রকাশ করেছে? প্রকাশ করেছে। জি। সাফাদির সাথে নুরুর মিটিং ছিল, সেটা কি প্রকাশ করেছিল নাকি প্রকাশ হয়েছে? সেটা প্রকাশ হয়েছে। আর জামাত আমির প্রকাশ করেছে। আমি তো বলছি জামাত আমির সাহসের পরিচয় দিয়েছে, এবং জামাত সাথে এর পক্ষ, ইন্ডিয়ার পক্ষ থেকে 6 থেকে 7 বার বসার জন্য চেষ্টা করেছিল, উনি সময় দেয় না। এবং ওনার সাথে যে আমি শেষ করি, ওনারটা কি ছিল, উনি অসুস্থ ছিলেন, ওনাকে দেখতে গিয়েছেন, আপনি আমি অনেকে দেখতে গিয়েছেন, দেখার সময় গিয়ে বলে যে ভাই আমি তো সবসময় তোমার বিরুদ্ধে সবসময় কথা বলি, কিন্তু আমি তোমাকে দেখতে আসছি, আল্লাহর রাস্তায় তুমি এটা কারোর সাথে শেয়ার করো, আমি তোমার সাথে মিটিং করতে আসিনি।
যদি মিটিং হতো তাহলে আগে থেকে নির্ধারিত হতো আপনার সাথে আমার অমুক জায়গায় মিটিং হবে না, উনি অসুস্থ ছিলেন, ওনার সাথে দেখতে গিয়েছেন। ওই দিন আমি আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম, আমি গিয়েছি, আমি একটা হোটেলে বসি আর কিছু বিএনপির লোকজন আসছে, কিছু জামাতের লোকজন আসে, তো ওরা জামাতের একজনের ছবি তুলতেছে, তখন বিএনপি একজন বলতেছে ভাই আল্লাহর রাস্তায় ছবিটা একটু ফেসবুকে দিয়ে না, দিলে সমস্যা কি? তো ভাই আমরা সবসময় জামাতের বিরোধিতা করি, এখন যদি একসাথে খাচ্ছি তাহলে মানুষ মুখে বলো একটা, কাজে করো আরেকটা। ইন্ডিয়া কেন নিষেধ করেছে? এই জন্য নিষেধ করেছে কারণ ইন্ডিয়া সবসময় জামাতের এগেইনস্টে কথা বলে, জামাত মানে দ্বিতীয় আফগান, জামাতের এগেইনস্টে কথা বলে, এখন জামাতের সাথে বৈঠক বসে, এটা ইন্ডিয়ার জন্য অপমানজনক, এই জন্য ইন্ডিয়া নিষেধ করেছে। জামাতের বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এই দেশের দোসর রাজাকার আলবদর আল শামস ছিল, এখন মিয়া গোলাম পরোয়ার, তার বক্তব্য একটু ভিন্ন দেখা যাচ্ছে, বিষয়টা কি আসলে? দেখেন, as far as I remember, রাও ফরমান আলীর কোনো দাড়ি ছিল বলে দেখিনি, ইয়াহিয়া খান সাহেবের দাড়ি ছিল বলে দেখিনি, আপনি যদি দেখেন টিক্কা খানের দাড়ি ছিল বলে দেখিনি। ওই প্রসঙ্গে আবার আসতেছি, সায়ের ভাই একটা ভিডিও করছে, আপলোড করছে, সেখানে এক আলবদর বাহিনীর সাথে কথা বলছে যে সেও ক্লিন শেভ। আজকে আপনি গত 15 বছরে দেখালেন টুপি এবং দাড়ি হলেই সে আলবদর রাজাকার, যদি আপনার এই কনসেপ্টটা নিয়ে নিই। আর আপনার প্রশ্নের তাহলে প্রথম কথা হলো টুপি এবং দাড়ি এটা একটা কাল্পনিক মিথ, একটা ইউটোপিয়া, যা আসলে যাদেরকে আপনি আলবদর রাজাকার বলতেছেন তারা না। এবার দ্বিতীয় একটা জিনিস বলি, মুক্তিযুদ্ধ চারু মজুমদার বইটা লিখছেন নেসার আহমেদ। নেসার আহমেদ তার বইয়ে বলতেছেন যে দেখেন আমাদেরকে 16ই ডিসেম্বর বাংলাদেশকে একবারে সব জায়গায় এলাকা স্বাধীন হয়েছে না, স্বাধীন হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় সেগমেন্ট করে স্বাধীন হওয়া শুরু হয়েছে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে কখনো ওই পাকিস্তান বাহিনী এই 30,000 সৈন্য সারা বাংলাদেশের সমস্ত জায়গা কভার করেছিল এটা না। তাহলে আপনি এপ্রিল মাসে বৈদ্যনাথ তলায় আপনি যে বিএসএফ নিয়ে এসে যে শপথ নিলেন, তাহলে তো আপনি সেটা পারতেন না। তাহলে 16ই ডিসেম্বরের আগে যেসব অঞ্চল স্বাধীন হয়ে গেল সেসব অঞ্চলে তাহলে আলবদররা কোথায় গেল? এই জন্যে এই বইটার কথা বললাম। এই বইটা বলতেছে 14 তারিখে ঢাকা শহরেও কোনো কে ছিল না, কোনো আলবদর রাজাকার কিছু ছিল না। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা হয়তো সবাই জানেন ববিতা কে ছিল। ববিতা হচ্ছে জহির রায়হান সাহেবের শালী। ববিতা আনন্দ ভুবন পত্রিকায় 1997 সালে 16ই মার্চ একটা সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকার একটু অংশ খালি পড়ে শোনাই। জহির ভাই বাসায় কাউকে কিছু না বলে মিরপুর গেলেন, তার সাথে ছিল একজন ভারতীয় ব্রিগেডিয়ার। সেই ব্রিগেডিয়ার রাতে আমাদের বাসায় ডিনার করার কথা ছিল। সন্ধ্যার সময় ব্রিগেডিয়ার সাহেব আমাদের গ্যান্ডেরের বাসায় ফোন করে বললেন ডিনার খাওয়া হবে না, কেননা জহির রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে তিনি ফোন কেটে দিলেন। ববিতা তো জীবিত, ববিতা জীবিত। আচ্ছা, সুমিতা দেবী, ঘটনাটা তো 72-এর 30 জানুয়ারি। আমি বল 14ই ডিসেম্বর কথা তো বাদ দিলাম, তখনও আপনার কথা। আমি একটু আগে যখন বললাম হাদির কথা, যে আজকে আমাদেরকে দেখেন, আমি প্রথম টক শোয়ে গেছিলাম। না, আমি শাহরির ভাই আমি একটা বলি, রাজাকার আলবদর আল শামসা কি তাহলে এই হত্যার সাথে জড়িত ছিল না? এটাই কি বলতে আমি বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে ওই জন্য বললাম যে দুইটা অংশ পড়ে শোনায়, তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কেন আমি বলতেছি যে এই কাজগুলো করছে ভারত, এখানে পাকিস্তানের এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না। এবং এইখানে ওই নীলিমা ইব্রাহিম শেখ সাহেবকে বলতেছে, নীলিমা ইব্রাহিম কয়েকজন শেখ মুজিবকে পিরাপিরি করেছিল বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্মৃতিসৌধ নির্মাণের জন্য। বিরক্ত হয়ে শেখ সাহেব বললেন, আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে। উনি বলতেছে নীলিমা ইব্রাহিমরা যে বুদ্ধিজীবীরা যারা মারা গেছে তাদের জন্য পিলার করেন, আর শেখ সাহেব বিরক্ত হয়ে বলতেছে এত পিলার করেন না, ওখানে গরু বেঁধে রাখা হবে। তাহলে শেখ সাহেব যদি জানতোই, আজকে তার মানে জন্ম শতবার্ষিকী অনুদায় হাজার হাজার কোটি টাকা আপনি খরচ করলেন, আজকে যদি আমার, তাহলে আপনি 72 থেকে 75 কোলাবরেটর একে সবার বিচার করলেন, আপনি ইনকোয়ারি রিপোর্টটা কেন প্রকাশ করতে দিলেন না যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করছে? গত 17 বছরে শেখ হাসিনা কেন এইটা বের করলেন না? দেন আপনি আর শহীদুল্লাহ কায়সার ছেলে কি বলছে যে আমার বাবাকে পাকিস্তানিরা
হত্যা করেনি, বলছে তো। শ্রমিক আচার তো বলেনি। না, আমার শ্রমিক আইসের কি দুই ভাই বোনের মধ্যে তো বাটোয়ারা মামলা সবসময় হয় ভাই বোনের জমি জমার মধ্যে। শ্রমিক আইসের এমপি হতে পারছে ওই জন্য বলেনি, আর একজন হয়তো সৎ সেজন্য এমপি হয়নি। আপনাকে যে কথাটা হাদির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, আমরা যে কথাটা তো আপনাকে বলতে, জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। আমি বলে দিচ্ছি, জাহিদ ভাইয়ের টকশো সারাদিনে 4-5টা করে বেড়াচ্ছে, তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি। বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ঠিক একই জিনিস 72 সালে, আপনি একটা জিনিস বলি, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয়ে, তারা ছিল সবাই সমাজতান্ত্রিক মনা। তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, যেটা সিপিএম ওপারে করছে। সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি। ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে, আমি যা বলবো তাই করবে, এই দেশটা তো আমার করদ্রাষ্ট্র। কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে, তারা তো আমাদেরকে কোনোদিনই কি করতে দিবে না, বাংলাদেশকে একটা করদ্রাষ্ট্রে পরিণত করতে দিবে না। সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। এবং আমি আপনাকে, আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি, নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়েন। সেখানে নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত। মেজর জলিল কি অপরাধ করছিল, একটা সেক্টর কমান্ডার, তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন 71 সালের ডিসেম্বর মাসে? তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন? ভারত কেন অ্যারেস্ট করলো? সো আজকে যেটা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম, সত্য এখন বের হয়ে আসতেছে। সেই সত্যটা কি, ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গায়, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে আমাদেরকে। আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত, কি কারণে হত্যা করছে? যে একই কারণে আজকে হাদিকে হত্যা করা চেষ্টা করা হচ্ছে। এটাও তো মানুষ বলছে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এখন সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা আবার সোচ্চার হয়েছে, বিষয়টা এমনও তো আসছে কথাগুলো। কথা আপনাকে একটা জিনিস বলে দিই, এটা নিয়ে আসছি। শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন, শফিক আহমেদ সাহেবকে চেনেন, তার ওয়াইফ ছাত্র ইউনিয়ন করতো। উনি আওয়ামী লীগের সময় 93 সালে আইনমন্ত্রী হলেন। উনি কি বলতেছেন দেখেন, আওয়ামী লীগের 33 জনকে 71 সালে বহিষ্কার করা হলো কি কারণে? তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আর রাও ফরমান আলী বলতেছেন কি 88 জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। আচ্ছা, শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না, আসেন 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, ওবায়দুল মজুমদার, শামসুল হক, অংশান প্রু চৌধুরী। আর জামাত ইসলামের দেখেন AK-M ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলাম আছে আব্বাস আলী খান। আপনি কিভাবে বলতেছেন এই যে আমরা যে ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি কেন? আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমাজতন্ত্রে নিয়ে আসলেন? সেটা তো আপনার এলএফতে ছিল না। তা আপনি ভারত যে প্রোডাক্ট, যে কথাটা বলছে, কেন আমি একটু আগে আনিস আলমগীরের কথাটা বললাম, ভারত যে কথাটা এখানে বলতে পারছে না, সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন, এই লোকগুলোকে দিচ্ছেন। আর এই অথব্য, আমি আবারও বলতেছি, এই অথব্য সরকারের, ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন, আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই 3 জনের স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্রের কোনরূপ অধিকার নেই। আপনারা বিভিন্ন দাবি দাওয়া করে শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন, একই দিনে গণভোট হচ্ছে। এই দাবি দাওয়াগুলো তামসা বলছেন, দাবি দেওয়া এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা যে দাবি করেছি সেই দাবি থেকে আমরা পিছপা হই নাই। দাবি কিন্তু এখন আছে, দাবির ভিত্তিতে দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে করছি। এবং আমরা যদি এদেশের জনগণ যদি একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরির জন্যে আমাদেরকে ভোট দেয়, এই 11 দলীয় সমঝোতা ভিত্তিক যে ওয়ান বক্স সিস্টেমের যে নির্বাচন, তারা যদি নির্বাচন হতে পারেন, আমরা ওই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। না, আপনার সেই জামায়াত সহ আপনারা যে দাবি দাওয়া দিয়ে বিভিন্ন জনসভা করলেন, মানুষকে ভোগান্তি তৈরি করলেন, মানুষের ভোগান্তি, ওই যে বললাম প্রশাসন তো নিরপেক্ষ না, সেটা একটা দিকে তাকাই কথা বলছে, একটা দিকে যেমন ওখানে বলছেন ইউনূস সাহেব তো তাই বলছে। আজকে ইউনূস সাহেব জাতিসংঘে নিয়ে যায় কাকে? বিএনপি, জামাত, এনসিপি। তখন কিন্তু এনসিপি রেজিস্ট্রেশন ছিল না, সারা দেশে তার নেটওয়ার্ক নাই। একটা মিটিং করলে 500 লোক হয় না এখন তাদের দলের নামে। আগে চেতনার নামে হয়েছিল ভিন্ন জিনিস, কিন্তু দলের নামে তো কোনো লোক আসে না। এই দলটা এনসিপি তখন আপনাদের সাথে, এনসিপি তখন আপনাদের সাথে না, সেটাই এটা তো আমরা চাবো যে আমাদের সাথে আসুক, কিন্তু ওই সময় যে এনসিপিকে সাথে নিয়ে আপনারা গর্ববোধ করেন না? গর্ববোধ করেন না? না, আমরা তো জুলাই অভ্যুত্থানের সম্মুখ যুদ্ধ, এটা তো আমরা বলি, কিন্তু মাঝখানে ইউনূস সাহেব কি করলেন? এইটা হলো ইউনূস সাহেবের দল, এনসিপিটা তো ইউনূস সাহেবের দল। ইউনূস সাহেব তো আপনাদের দলে এখন
হ্যাঁ, ইউনূস সাহেবের দল হলে ইউনূস সাহেবও তো তা আমি জানি না আসলে কি তারা এই ধরনের নাটক কেন করতেছে, আমরা এটা আমার জানা তাহলে নাই। যেই মানুষটার একটা দল রয়েছে সেই মানুষটা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, কিভাবে তার অধীনে নির্বাচন এটা তো একটা অনুষ্ঠিত হয়? ব্যতিক্রমধর্মী একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি এখানে ক্ষমতায় আসছেন। আচ্ছা, সজীব ভুঁইয়া কেমনে উপদিষ্ট হইল, তারপরে নাহিদ কেমনে না, হইল? সে উপদেষ্টা হওয়ার তো অনেকগুলো কারণ, না তারা উপদিষ্ট সম্মুখ হইল যোদ্ধা ছিলেন, না, যুদ্ধ ওইটার করতেন। জন্য না। আপনারাই উনি পাঠিয়েছেন। উনি যখন, না ওটা আমরা পাঠাই না, এটা উনি করছেন। এইটা উনি যখন ফ্রান্সে ছিলেন তখন এই সজীব ভুঁইয়া ইউনূস সাহেবের সাথে কথা বলছেন, নাহিদ কথা বলছেন, তারপরে ওই যে মাহফুজুল আলম উনি কথা বলছেন। যারা তার সাথে কথা বলছেন ওখান থেকে যে আমরা আসা প্রয়োজন, জাতি আপনাকে চায়, এই কথা বলার পরে যারা কথা বলছে উনি তাদেরকে উপদেষ্টা নিয়েছে ওখান থেকে। এই তিনজন সজীব ভুঁইয়া একটা ছাত্র মানুষ, তাকে উপদেষ্টা বানানো। এখানে হলো বয়সের তো একটা সীমারেখা থাকা দরকার। এখানে কিছু আছে অতি বৃদ্ধ, এই কিছু আছে অতি বৃদ্ধ, আর কিছু আছে অল্প বয়স্ক, যার কারণে ওনার প্রশাসনরা যেভাবে আপনার একটা শক্ত অবস্থানে ভিতরে থাকেন, এই যে সেটা সম্ভব হয়নি। এটা সম্ভব হয় না। একটা প্রশ্ন, যেহেতু আপনার একটা সমঝোতার জোট আছে জামায়াতের সাথে আপনাদের দীর্ঘদিনের বৈরিতা ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করেন, বিভিন্ন আপনাদের আদর্শ বা ইসলামী সুন্নাহ বা যেটা বলেন, নির্বাচন সামনে রেখে যে সমঝোতা হলো, এখন এই সমঝোতার মাধ্যমে আপনারা তাদের সাথে, জামাতের সাথে থেকে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? আমরা চাইতেছি যে গণঅভ্যুত্থানের যে তিনটা মৌলিক আপনার লক্ষ্য ছিল, একটা হলো আপনার প্রথম ছিল হলো সংস্কার, বিচার এবং হলো সুষ্ঠু নির্বাচন, তিনটা। এই লক্ষ্যকে সামনে রাখা আমরা জামাতের সাথে জোট করেছি। জামাতের দল, তাদের নীতি আদর্শ তাদের, আমাদেরটা আমাদের, ওইটা যার তাকে সে থাকবে। কিন্তু আগামী নির্বাচনে এই তিনটি মৌলিক, আপনি বিএনপি তো সংস্কারই চায় না, বিএনপি তো সংস্কার চায় নাই, সে বলছে যে আমরা সব পাল্টাই দেবো। এবং দেখেন মৌলিক প্রশ্নে যেগুলো সংস্কারের প্রস্তাব আছে সব জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারা, ঠিক না? এবং তারা বলে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, এটা ছাত্ররা করেছে, আমরা করি নাই, এটা তো উনি বলেন। এবং যারা এই প্রায় 1,500 মানুষকে হত্যা করলো নির্মমভাবে, হাজার হাজার মানুষকে পঙ্গু বানাইলো, উনি তাদের সমস্ত কেস মামলা উনি করে দেবেন, কি বলে উনি উঠেই ফেলবেন, তাদের কেস মামলা থাকবে না। তারপরে ভারতের সাথে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে চুক্তিগুলো করলো ভারতের সাথে, অনৈতিক অসম যে চুক্তিগুলো করলো, এই চুক্তিগুলো কী হবে এ নিয়ে তারা কোনো কথা বলে না। শুধু তাই না, আজকের গণঅভ্যুত্থানের পরে একটা দাবি করছিল আপনার এর পদত্যাগ, সুপ্পু সাহেবের পদত্যাগ, এইটা কিন্তু তাদের কারণে এইটা হইল না। যে হাসিনার একজন পাচাটা, বলতে গেলে পাচাটা একজন ব্যক্তি, সে ওখানে কিন্তু আশরাফ আলী, এখন আপনাকে একটা প্রশ্ন, যেহেতু এত সমালোচনা করছেন বিএনপির, কিন্তু আমরা দেখলাম আপনাদের নায়েবে আমির মুফতির ফয়জুল করিম সহ আপনারা কয়েকজন বিএনপির অফিসে গেলেন, দেখা করলেন, তাদের সাথে হাত মেলালেন, আতর উপহার দিলেন। এটা হলো মানবিক কারণ, এই জন্যে একটা বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী উনি ইন্তেকাল করেছেন, সমবেদনা জানানোর জন্যই আমরা সেখানে গেছি। কেউ কেউ বলছেন জামাতের সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, সে কারণে এই সম্পর্কটা আবার বিএনপির সাথে করতে চান। এইটার কোনো রাজনৈতিক কোনো কেউ কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ অনেক কিছুই অনেকে বলে, হ্যাঁ, বলার জন্য বলা, লেখার জন্য লেখা, করার জন্য করার জন্য। কারণ আসন ভাগাভাগি নিয়ে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জামাতের সাথে। না, এটা হয়তো মারাত্মক কিছু না, এটা আবার সমঝোতার একেবারে কাছাকাছি হয়ে যাবে। জামাত আপনাদেরকে 35টা আসন দিতে চায় না, এইটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ, এটা কিছু না, এটা মিডিয়ার একটা বানানো, এটা না। কারণ জামাত তো দেওয়ার কেউ নাই এখানে, তো নির্বাচন সমঝোতা, আপনার কয়টা আছে সক্ষমতা, ওনার কয়টা আমার কয়টা, পারস্পরিক বসে আমরা আলোচনা করবো কে কারে দেয়, এটা তো জোট না। কেউ কেউ বলছেন জামায়াত মোড়লগিরি করছেন। না, মোড়ল তো একটু মানে করতেই পারে সে যদি এটা তাদের, কারণ জামাত তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করিয়াছে, এই জন্য তাদের ওই যেমন আওয়ামী লীগ বিএনপি তার সাথে মোড়লগিরি করছে, এই অবস্থা তাদের থাকতেও পারে। এই কাজে এই যে জনগণ এটা গ্রহণ করবে না, তাদের মোড়লগিরিটাকে এখনই জনগণ গ্রহণ করতেছে না। আপনারা গ্রহণ করেন কিনা? না, আমরাও করবো কেন, এখানে মোড়লের কোনো জায়গা নাই, এখানে মোড়লের কোনো জায়গা নাই, এটা নির্বাচনী সমঝোতা। এখানে হলো যে দল প্রার্থী যেখানে জিতবে তাকেই দেবো, তাকেই দেবো, এখানে মোড়লগিরি করার কিছু নাই, কেউ কিছু নাই। ধন্যবাদ। ঠিক তো মঞ্জুল পান্না, আমি আপনাকে একটু জানতে চাই, নির্বাচন এলেই আমরা দেখি ধর্ম ব্যবসার কথা বলা হয়, ধর্মকে আশ্রয় নেওয়ার কথা বলা হয়। 1996 সালে আমরা দেখেছি শেখ হাসিনাকে হিজাব পরে আসতে মানুষের কাছে উমরা হজ করে এসেছেন।
এবারও দেখছি বিএনপি জামায়াত সবাই জান্নাতের টিকিট দিচ্ছেন, কেউ দোজখের টিকিট দিচ্ছেন, জাহান্নামের টিকিট দিচ্ছেন। কি মনে হচ্ছে আসলে জান্নাত জাহান্নামের টিকিট বাংলাদেশ এখন পাওয়া যায়? এই সবগুলো প্রশ্ন আমি একটু আশরাফের কাছে চাই। আপনার কাছে একটু জানতে চাই। এটা তো আপনি তো নিজেই বললেন, আপনি তো গণমাধ্যম কর্মী, আমি যে কথাটা বলবো নিশ্চয়ই সেটাও আপনার মুখ থেকে রিফ্লেক্ট হবে। এবং আপনি আপনার প্রশ্নের মধ্য দিয়ে আপনি উপসংহারটা দিয়ে দিয়েছেন, নির্বাচনে এলেই সবাই এগুলো ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, পাশাপাশি আরেকটা জিনিস ব্যবহার করে, যেটি আশরাফ ভাই বললেন, ভারতের পাচাটে, ভারতের কি ফ্যাসিস্ট শক্তি ইত্যাদি ইত্যাদি। সাম্রাজ্যবাদেরও সাম্রাজ্য দুইটাই, আমরা সবাই সাম্রাজ্যবাদী শক্তির লেজর বৃত্তি করি, এটি প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। বিএনপি যখন বিরোধী দলে ছিল, বিরোধী দল মানে কি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কি নাম যেন নৌকায় উঠলো, শাহজাহান ওমর, ব্যারিস্টার শাহজাহান ওমর, তখন পিটার ডি হাসকে বলেছিল ভগবান। হ্যাঁ, জামায়াতও মনে মনে ওই ভগবানই মনে করতো। এখন আবার ভগবান, আবার ভারতকেও ভগবান অনেকে মনে করে, কিন্তু তলে তলে কেউ প্রকাশ্যে, আওয়ামী লীগ প্রকাশ্যে তাদের সাথে সখ্যতা, আর আর যারা রয়েছে এখন এই কথা বললে তো ওরা খেপে যাবে, তারা সবাই মনে শোনেন, বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে অথবা ক্ষমতায় থাকতে গেলে ভারতের কোনো না কোনোভাবে আশীর্বাদ লাগেই, এটা হচ্ছে চরম বাস্তবতা। আচ্ছা, এত তো উনি আশরাফ ভাই আমাদের মুরব্বী মানুষ, তিনি তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা বললেন, তারপরে বিএনপির কথা বললেন, বা ভারতের যারা দাসত্ব করে, জামায়াতের সঙ্গে ওনারা সমঝোতা জোট না কি বলছে, কি শব্দ আমি মাথায় সমঝোতা, এটা তো জোটই, সব জোটই কি এরকমই হয়, নির্বাচনী সমঝোতা। কেউ কেউ গিয়ে ওইখানে যখন আওয়ামী লীগের সাথে ইয়ে হয়েছিল, অন্য অন্য দলের জোট হয়েছিল, সাম্যবাদী দল কিংবা বাসদ জাসদ ইত্যাদি ইত্যাদি, সব কি শেখ হাসিনাকে বলতেন যে না আমাদের দলের সভানেত্রী? কেউ তো বলে না, সবাই প্রধানমন্ত্রী বলেছে, একটা জায়গায় হয়তো নতুন কিন্তু কথা হচ্ছে যে জোট, এটাই একটা আদর্শ, যেখানে সমঝোতা হয় সেখানে। জামাতের আমি সেদিন স্বীকার করতে বাধ্য হলেন রয়টার্সের কাছে যে হ্যাঁ একটা বৈঠক হয়েছিল ভারতীয় কূটনীতিকদের সঙ্গে, ভারতীয় কূটনীতিকরা গোপন রাখতে বলেছিল, ধরে নাম আমি তার কথা সত্য, বললেই কি সব হবে? তাহলে কেন তিনি গোপন রেখেছিলেন? আশরাফ ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না, এই দেশে ভারতের দাসত্ব চলবে না? তোমাদের সাথে কি বৈঠক হয়েছে, তারা কি বলেছে, তুমি কি বলেছো, তোমাদের সঙ্গে কোনো আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়েছে কিনা, কোনো সমঝোতা হয়েছে কিনা? পারলে বলুক, এই আপনার এই মঞ্চে বসে উনি কৈফিয়ত চাক, এবং সেই কৈফিয়তের জবাব আপনার এখানে এসে দিতে হবে, পারবে কিনা বলুক। আপনারা সাংবাদিক, আপনারা চাইছেন কিনা? আমার তো দরকার নেই, আপনি তুলছেন, সাংবাদিক না, একটা কথা বলবে, আপনি তার সাথে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করবেন, আমার সাথে তো সেটা তো অন্য বিষয়, সেটা তো অন্য বিষয়। অনেকদিন পর্যন্ত তাহলে বলেন জামাতকেও বলেন, জামাত ভারতের দাসত্ব গ্রহণ করেছে না, এই কথা দাসত্ব বলা যায় না, এটা উনি যদি গোপন রাখে, এইটা যদি উনি গোপন, উনি তো প্রকাশ করে দিলেন, কি ভারত বলছে না, উনি প্রকাশ করেন, কিন্তু প্রকাশ করতে বাধ্য হয়েছেন, প্রশ্নের উত্তরে বলেছেন। রয়টার্সের সাংবাদিকরা যখন বলেছে যে আপনার সাথে এরকম একটা বৈঠক হয়েছিল, তখন উনি বাধ্য, যেহেতু রয়টার্স বলে কথা, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা কোনো ধরনের এভিডেন্স ছাড়া কোনো প্রশ্ন করে না। তো জামাতে আমির সাহেব তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা কি তার সাক্ষাৎকার নিয়েছেন? তার সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করছেন, সেটা অন্য বিষয়। না, অন্য বিষয় কি, আমরা তো এটাকে গ্রহণ করি না, আমরা ভারতে আধিপত্যবাদের বলেছেন, অবশ্যই বলেছি, এই কথাটা ঠিক না। এই কথা হলো জিএম কাদের সাহেব যে কথা বলেছেন, যে ওই যে আওয়ামী লীগের আমলে যে ভারতের সাথে কি হয়েছিল আপনার কথাবার্তা, উনি বলছে বলা যাবে না, উপরে নির্দেশ আছে, ওই পারের নির্দেশ আছে, যেটা বলা যাবে না। তার মধ্যে এই কথাই বলছি যে এত জিএম কাদেরের মধ্যে তো এটা কথা হলো যে উনি এতদিন কেন গোপন রাখবেন, তার সাথে কেন নির্বাচনের সমঝোতা করছেন? কার সাথে সঙ্গে? না, এত আগেই সমঝোতা কেন কেন এই যে বিএনপি আর একটা ফেসিস্ট না, আওয়ামী লীগ যে ফেসিস্ট, তারাই তো প্রচারটা হলো আওয়ামী লীগ, জামাত ফ্যাসিস্ট। 5-6 হাজার লোককে তারা বহিষ্কার করলো, 5-6 হাজার লোক, কেন? চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যক্রম, এই 5,000 লোককে তো তারা এই কারণ ঘটেছে দেখেই তো তারা বহিষ্কার করলো। এখন তো তাদের মধ্যে হয়ে গেছে, এখন সমস্ত ওই যে আমরা বালু ট্রাক করতেছে, একজন আপনার কোথায় নেত্রকোনার একজন বলছে ইয়েনো যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ফোর্স লাই যাই, আমি 500 অবৈধ বালির ট্রাক আটকাইছি, এখন আর এটা চলে না। তো এখনও এইটা কারা করে, এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ ভূমি কারা করে? যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়াই মানে হলো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা, এই ভাগ কিছু সাংবাদিককে দেওয়া, এই ভাগ কিছু, সাংবাদিকরাও ভাগ পায়। হ্যাঁ
সাংবাদিক এই যে আপনার এই যে মতিউর রহমান প্রথম আলোতে কি লেখছেন সে, আগের বারে তারেক জিয়ার বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখছেন সে লেখছে না যে বিশ্বের 3 জন সবচেয়ে বেশি দুর্নীতিবাজ নেতা, তার মধ্যে 3য় নম্বর হলো খালেদা জিয়া। এটা তার পত্রিকায় এখন এটা দেখাইতেছে না যে আপনার পত্রিকায় যে দেখাইতেছে আগের প্রথম আলো আর এখন বর্তমান প্রথম আলো, এই দেখাইতেছে না। তো এই যে সুবিধা, চিন্তা করে যে ওই লোকটা তো খারাপ লোক, ওখান থেকে কিছু পেতে হইলে তার বংশী প্রশ্ন করা লাগবে। আজকে থেকে নির্বাচনে আপনি দেখেন যেখানে গরু ছাগল এবং কুকুর বসেছিল মাঠের মধ্যে, মাঠ ফাঁকা ছিল, সেখানেও সাংবাদিকরা রিপোর্ট করে 60-70% ভোট কাস্ট হয়েছিল। সব সাংবাদিক না, হ্যাঁ। সব সাংবাদিক না, 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 গড়ে তো বলা ঠিক হবে না। না, গড়ে না। আমি আপনার এই যে উত্তরটা দিই। শোনেন, সাংবাদিকরা যখন 2টা গ্রুপ পড়ে, একটা যায় বিএনপির দিকে জাতীয়তাবাদী, একটা যায় বিএনপির দিকে, সবাই না অভিভাবক কে থাকে, এরপরে যারা থাকে, না এরপরে যারা থাকে তারা কারা? এই যে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে কারা? আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। হ্যাঁ, সেই টিভি চ্যানেলগুলো এখন কারা নিয়ন্ত্রণ করে? আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপি। পত্রিকাগুলো কারা নিয়ন্ত্রণ করে? জামাত করে কোন জামাত খালি ফোন। আপনি আরেকটা চিন্তা করেন, একটা কোম্পানি, একটা লোক 4-5টা মিডিয়ার মালিক হবে, পত্রিকা 2-3টা, তারপর টিভি 2-3টা, এভাবে মানে কি? এগুলো একটা লোক হবে? এটা ব্যবসা। এই ব্যবসা সুযোগ নিলে কিভাবে? ওই ফ্যাসিস্ট সরকারের গুণগান গাইছে এই মিডিয়া দিয়া, এই যার কারণে এই আগে ইনকালাবে কোনো বিজ্ঞাপন পাইতো না, আওয়ামী লীগ কোনো বিজ্ঞাপন নাই, একটা সাদা কালো পত্রিকা, আর এখন বিজ্ঞাপনে ভরা তার। এখন কেন পায়? আগে কেন পায় নাই, এখন কেন পায়? যে ইনকালাব আওয়ামী লীগের আমলে আগের 96 সালে, আমি ওনার উত্তরটা নিয়ে আসি। না এটা 1 মিনিট শেষ করি। যে আওয়ামী লীগের নেতাদের মাঝখানে বসাইয়া তখন ইনকালাবের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মান্নান সাহেব এবং এখন যে সম্পাদক বাহাউদ্দিন সাহেব, 2 পাশে 2 জন বসতেন, মাঝখানে আওয়ামী লীগ একজন, একদিন একটা বৈঠক করতেন। শুধু এই জন্যে আমি একটা কথা বলি, এই দেশে সরকারের একটা ফ্যাসিস্ট হওয়ার জন্য শুধু এক সরকারই দায়ী না, এজন্য কিছু তার উইংস আছে, তার মধ্যে গণমাধ্যমের কিছু এই নাম করা যারা প্রধান থাকে, কি প্রধান গণমাধ্যম, তাদের কিন্তু একটা অনেক ভূমিকা আছে এই ফ্যাসিস্টদেরকে টিকাই রাখা এবং সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া। তামাশা করা হয়েছে না, এই তো চলছে। এই প্রশ্নগুলো নিয়ে একটু আশরাফ আলী আকনের কাছে যেতে চাই। আশরাফ আলী, এখন আসলে মঞ্জুল পানা যে কথাগুলো বলেছেন, আপনারা পিয়ারের দাবি ছিল, স্থানীয় সরকার নির্বাচনের আগে করার দাবি ছিল, গণভোটের দাবি ছিল, এই 3টা দাবি হঠাৎ করে আপনারা আবার সেই দাবিগুলো থেকে সরে এসে এখন নির্বাচনে যাচ্ছেন। আমি প্রশ্নটা শেষ করি। নির্বাচনে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও বলেন যে ঐকমত্য কমিশনে যাওয়া হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে কোনো কিছু জুলাই সনদের বাস্তবায়ন হয় নাই, এসবগুলো বলছেন আপনাদের দল। কিন্তু মঞ্জুল আলম পান্না তিনি বলছেন আপনারা এইসব করে আসলে কি তামাশা করেছেন। এটা তো উনি বলতেই পারে তামাশা। যারা খেলে না, যারা খেলে তাদের ফাউল হওয়ার স্বাভাবিক, যারা খেলা দেখে তাদের কোনো ফাউল নাই, তারা তো দর্শক। আপনারা বিভিন্ন দাবি দাওয়া করে শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন, একই দিনে গণভোট হচ্ছে। এই দাবি দাওয়াগুলো দাবি দেওয়া এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা যে দাবি করেছি সেই দাবি থেকে আমরা পিছপা হই নাই, দাবি কিন্তু এখন আছে। দাবির ভিত্তিতে দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে করছি। এবং আমরা যদি এদেশের জনগণ যদি একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরির জন্যে আমাদেরকে ভোট দেয়, এই 11 দলীয় সমঝোতা ভিত্তিক যে ওয়ান বক্স সিস্টেমের যে নির্বাচন, তারা যদি নির্বাচন হতে পারেন, আমরা ওই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। না, আপনার সেই জামায়াত সহ আপনারা যে দাবি দাওয়া দিয়ে বিভিন্ন জনসভা করলেন, মানুষকে ভোগান্তি তৈরি করলেন, মানুষের ওই যে বললাম প্রশাসন তো নিরপেক্ষ না, তাদের একটা দিকে তাকাই কথা বলছে, একটা দিকে যেমন ওখানে বলছেন ইনুস সাহেব তো তাই বলছে। আজকে ইনুস সাহেব জাতিসংঘে নিয়ে যায় কাকে? বিএনপি, জামাত, এনসিপি। তখন কিন্তু এনসিপি রেজিস্ট্রেশন ছিল না, সারা দেশে তার নেটওয়ার্ক নাই। একটা মিটিং করলে 500 লোক হয় না এখন তাদের দলের নামে। আগে চেতনার নামে হয়েছিল ভিন্ন জিনিস, কিন্তু দলের নামে তো কোনো লোক আসে না। এই দলটা আপনাদের সাথে না, এটা তো আমরা চাবো যে আমাদের সাথে আসুক, কিন্তু ওই সময় যে এনসিপিকে সাথে নিয়ে আপনারা গর্ববোধ করেন না? গর্ববোধ করেন না? না, আমরা তো জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, এটা তো আমরা বলি, কিন্তু মাঝখানে ইনুস সাহেব কি করলেন? এইটা হলো ইনুস সাহেবের দল, এনসিপিটা তো ইনুস সাহেবের দল। ইনুস সাহেব তো আপনাদের দলে এখন। ইনুস সাহেবের দল হলে ইনুস সাহেব তো আমি জানি না আসলে কি তারা এই ধরনের নাটক কেন করতেছে, আমরা আমার জানা নাই। যে মানুষটার একটা দল রয়েছে, সেই মানুষটা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, কিভাবে তার অধীনে নির্বাচন? তো একটা ব্যতিক্রমধর্মী একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি এখানে ক্ষমতায় আসছেন। আচ্ছা, সজীব ভুঁইয়া কেমনে উপদেষ্টা হইল? তারপরে নাহিদ কেমনে উপদেষ্টা হওয়ার তো অনেকগুলো কারণ। না, না ওইটার জন্য না, আপনারাই উনি যখন না, ওটা আমরা পাঠাই না, এটা উনি করছেন। এইটা উনি যখন
উনি যখন ফ্রান্সে ছিলেন তখন এই সজীব ভুঁইয়া ইউনূস সাহেবের সাথে কথা বলছেন, নাহিদ কথা বলছেন, তারপরে ওই যে মাহফুজুল আলম উনি কথা বলছেন, যারা তার সাথে কথা বলছেন ওখান থেকে যে আপনার আসা প্রয়োজন, জাতি আপনাকে চায়, এই কথা বলার পরে যারা কথা বলছে উনি তাদেরকে প্রতিষ্ঠান এসে ওখান থেকে এই তিনজন সজীব ভুঁইয়া একটা ছাত্র মানুষ, তাকে উপদেষ্টা বানানো। এখানে হলো বয়সের তো একটা সীমারেখা থাকা দরকার। এখানে কিছু আছে অতি বৃদ্ধ, এই কিছু আছে অতি বৃদ্ধ, আর কিছু আছে অল্প বয়স্ক, যার কারণে ওনার প্রশাসনরা যেভাবে আপনার একটা শক্ত অবস্থানে ভিতরে থাকা এই যে সেটা সম্ভব হয়নি। একটা প্রশ্ন, যেহেতু আপনার একটা সমঝোতার জোট আছে জামায়াতের সাথে আপনাদের দীর্ঘদিনের বৈরিতা ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করেন, বিভিন্ন আপনাদের আদর্শ বা ইসলামী সুন্নাহ বা যেটা বলেন, নির্বাচন সামনে রেখে যে সমঝোতা হলো, এখন এই সমঝোতার মাধ্যমে আপনারা তাদের সাথে জামাতের সাথে থেকে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? আমরা চাইতেছি যে গণঅভ্যুত্থানের যে তিনটা মৌলিক আপনার লক্ষ্য ছিল, একটা হলো আপনার প্রথম ছিল হলো সংস্কার, বিচার এবং হলো সুষ্ঠু নির্বাচন, তিনটা। এই লক্ষ্যকে সামনে রাখা আমরা জামাতের সাথে জোট করেছি। জামাতের দল, তাদের নীতি আদর্শ তাদের, আমাদেরটা আমাদের, ওইটা যার যার সে থাকবে। কিন্তু আগামী নির্বাচনে এই তিনটি মৌলিক, আপনি বিএনপি তো সংস্কারই চায় না, বিএনপি তো সংস্কার চায় নাই, সে বলছে যে আমরা সব পাল্টাই দেবো। এবং দেখেন মৌলিক প্রশ্নে যেগুলো সংস্কারের প্রস্তাব আছে সব জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারা, ঠিক না? এবং তারা বলে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, এটা ছাত্ররা করেছে, আমরা করি নাই, এটা তো উনি বলেন। এবং যারা এই প্রায় 1,500 মানুষকে হত্যা করলো নির্মমভাবে, হাজার হাজার মানুষকে পঙ্গু বানাইলো, উনি তাদের সমস্ত কেস মামলা উনি করে দেবেন, কি বলে উনি উঠেই ফেলবেন, তাদের কেস মামলা থাকবে না। তারপরে ভারতের সাথে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে চুক্তিগুলো করলো ভারতের সাথে, অনৈতিক অসম যে চুক্তিগুলো করলো, এই চুক্তিগুলো কী হবে এ নিয়ে তারা কোনো কথা বলে না। শুধু তাই না, আজকের গণঅভ্যুত্থানের পরে একটা দাবি করছিল আপনার এর পদত্যাগ, সুপ্পু সাহেবের পদত্যাগ, এইটা কিন্তু তাদের কারণে এইটা হইল না। যে হাসিনার একজন পাচাটা, বলতে গেলে পাচাটা একজন ব্যক্তি, সে ওখানে কিন্তু আশরাফ আলী, এখন আপনাকে একটা প্রশ্ন, যেহেতু এত সমালোচনা করছেন বিএনপির, কিন্তু আমরা দেখলাম আপনাদের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সহ আপনারা কয়েকজন বিএনপির অফিসে গেলেন, দেখা করলেন, তাদের সাথে হাত মেলালেন, আতর উপহার দিলেন। এটা হলো মানবিক কারণ, এই জন্যে একটা বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী উনি ইন্তেকাল করেছেন, সমবেদনা জানানোর জন্যই আমরা সেখানে গেছি। কেউ কেউ বলছেন জামাতের সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, সে কারণে এই সম্পর্কটা আবার বিএনপির সাথে করতে চান। এইটার কোনো রাজনৈতিক কোনো কেউ কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ অনেক কিছুই অনেকে বলে, হ্যাঁ, বলার জন্য বলা, কম লেখার জন্য লেখা, করার জন্য করার জন্য। কারণ আসন ভাগাভাগি নিয়ে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জামাতের সাথে। না, এটা তো মারাত্মক কিছু না, এটা আবার সমঝোতার একেবারে সমঝোতা হয়ে যাবে। জামাত আপনাদেরকে 35টা আসন দিতে চায় না, এইটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ, এটা কিছু না, এটা মিডিয়ার একটা বানানো, এটা না। কারণ জামাত তো দেওয়ার কেউ নাই, এখানে তো নির্বাচন সমঝোতা, আপনার কয়টা আছে সক্ষমতা, ওনার কয়টা আমার কয়টা, পারস্পরিক বসে আমরা আলোচনা করবো, কে কারে দেয়, এটা তো জোট না। কেউ কেউ বলছেন জামায়াত মোড়লগিরি করছেন। না, মোড়ল তো একটু মানে করতেই পারে সে যদি এটা তাদের, কারণ জামাত তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করিয়াছে, এই জন্য তাদের ওই যেমন আওয়ামী লীগ বিএনপি তার সাথে মোড়লগিরি করছে, এই অবস্থা তাদের থাকতেও পারে। কাজে এইটা জনগণ এটা গ্রহণ করবে না, তাদের মোড়লগিরিটাকে এখনই জনগণ গ্রহণ করতেছে না। আপনারা গ্রহণ করেন কিনা? না, আমরাও করবো কেন, এখানে মোড়লের কোনো জায়গা নাই, এখানে মোড়লের কোনো জায়গা নাই, এটা নির্বাচনী সমঝোতা। এখানে হলো যে দল প্রার্থী যেখানে জিতবে তাকেই দেবো, তাকেই দেবো, এখানে মোড়লগিরি করার কিছু নাই, কেউ কিছু নাই। ধন্যবাদ। ঠিক তো মঞ্জুলম পান্না, আমি আপনাকে একটু জানতে চাই, নির্বাচন এলেই আমরা দেখি ধর্ম ব্যবসার কথা বলা হয়, ধর্মকে আশ্রয় নেওয়ার কথা বলা হয়। 1996 সালে আমরা দেখেছি শেখ হাসিনাকে হিজাব পরে আসতে মানুষের কাছে উমরা হজ করে এসেছেন। এবারও দেখছি বিএনপি জামায়াত সবাই জান্নাতের টিকিট দিচ্ছেন, কেউ দোজখের টিকিট দিচ্ছেন, জাহান্নামের টিকিট দিচ্ছেন। কি মনে হচ্ছে আসলে জান্নাত জাহান্নামের টিকিট বাংলাদেশে এখন পাওয়া যায়? এই সবগুলো প্রশ্ন আমি একটু আশরাফের কাছে চাই, আপনার কাছে একটু জানতে চাই। এটা তো আপনি তো নিজেই বললেন, আপনি তো গণমাধ্যম কর্মী, আমি যে কথাটা বলবো নিশ্চয়ই সেটাও আপনার মুখ থেকে রিফ্লেক্ট হবে। এবং আপনি আপনার প্রশ্নের মধ্য দিয়ে আপনি উপসংহারটা দিয়ে দিয়েছেন, নির্বাচন এলেই সবাই এগুলো ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, পাশাপাশি আরেকটা জিনিস ব্যবহার করে, যেটি আশরাফ ভাই বললেন, ভারতের
পাচাটে ভারতের কি ফ্যাসিস্ট শক্তি ইত্যাদি ইত্যাদি কি শুধু সব- ভারতের না, সাম্রাজ্যবাদেরও সাম্রাজ্য তো- দুইটাই। শুনুন, আমরা সবাই সাম্রাজ্যবাদী শক্তির লেজর বৃত্তি করি, এটি প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। বিএনপি যখন বিরোধী দলে ছিল, বিরোধী দল মানে কি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কি নাম যেন নৌকায় উঠলো, শাহজাহান ওমর, ব্যারিস্টার শাহজাহান ওমর, তখন পিটার ডি হাসকে বলেছিল ভগবান। হ্যাঁ, জামায়াতও মনে মনে ওই ভগবানই মনে করতো। এখন আবার ভগবান, আবার ভারতকেও ভগবান অনেকে মনে করে, কিন্তু তলে তলে কেউ প্রকাশ্যে, আওয়ামী লীগ প্রকাশ্যে তাদের সাথে সখ্যতা, আর আর যারা রয়েছে এখন এই কথা বললে তোমরা খেপে যাবে, তারা সবাই মনে, শোনেন, বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে অথবা ক্ষমতায় থাকতে গেলে ভারতের কোনো না কোনোভাবে আশীর্বাদ লাগেই, এটা হচ্ছে চরম বাস্তবতা। আচ্ছা, এত তো উনি আশরাফ ভাই আমাদের মুরব্বী মানুষ, তিনি তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা বললেন, তারপরে বিএনপি কথা বললেন, বা ভারতের যারা দাসত্ব করে, জামায়াতের সঙ্গে উনরা সমঝোতা জোট না কি বলছে, কি শব্দ আমি ঠিক মাথায় আসল সমঝোতা। আসল সমঝোতা, এটা তো জোটই, সব জোটই কি এরকমই হয়, নির্বাচনী সমঝোতা। কেউ কেউ গিয়ে ওইখানে যখন আওয়ামী লীগের সাথে ইয়ে হয়েছিল, অন্য অন্য দলের জোট হয়েছিল, সাম্যবাদী দল কিংবা বাসদ জাসদ ইত্যাদি ইত্যাদি, সব কি শেখ হাসিনাকে বলতেন যে না আমাদের দলের সভানেত্রী? কেউ তো বলে না, সবাই প্রধানমন্ত্রী বলেছে। জোটের এবং সভানেত্রী, জোটের প্রধান, যাও ওই জোট একটা প্রধান, জায়গায় হয়তো নতুন একটা জোট ইয়ে প্রধান সৃষ্টি করেছেন, বলছেন, কিন্তু কথা সবাই হচ্ছে যে বলছে তো এটা। জোট এটাই একটা আদর্শ, যেখানে সমঝোতা হয় সেখানে। জামাতের আমি সেদিন স্বীকার করতে বাধ্য হলেন রয়টার্সের কাছে যে হ্যাঁ একটা বৈঠক হয়েছিল ভারতীয় কূটনীতিকদের সঙ্গে, ভারতীয় কূটনীতিকরা গোপন রাখতে বলেছিলেন। ধরে নাম আমি তার কথা সত্য, বললেই কি সব হবে? তাহলে কেন তিনি গোপন রেখেছিলেন? আশরাফ ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না, এই দেশে ভারতের দাসত্ব চলবে না? তোমাদের সাথে কি বৈঠক হয়েছে, তারা কি বলেছে, তুমি কি বলেছো, তোমাদের সঙ্গে কোনো আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়েছে কিনা, কোনো সমঝোতা হয়েছে কিনা? পারলে বলুক, এই আপনার এই মঞ্চে বসে উনি কৈফিয়ত চাক, এবং সেই কৈফিয়তের জবাব আপনার এখানে এসে দিতে হবে, পারবে কিনা বলুক। না, আশরাফ ভাই, আপনারা সাংবাদিক, আপনারা চাইছেন কিনা? আমার তো দরকার নেই, আপনি তুলছেন। সাংবাদিক না, এরকম একটা কথা বলবে, আপনি তার সাথে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করবেন। আমার আর সাথে তো সেটা তো অন্য একটা বিষয়, বিচ্ছিন্ন ঘটনা, সেটা তো অন্য বিষয়। অনেকদিন পর্যন্ত তাদের তাহলে সাথে- বলেন জামাতকেও বলেন, জামাত ভারতের দাসত্ব গ্রহণ করেছে। না, এই কথা দাসত্ব বলা যায় না, এটা উনি যদি গোপন রাখে, এইটা যদি উনি গোপন, উনি তো প্রকাশ করে দিলেন। কি ভারত বলছে না না, উনি গোপন প্রকাশ রাখতে, করেন, উনি কিন্তু উনি প্রকাশ তো করতে প্রকাশ বাধ্য করলেন। হয়েছেন, প্রশ্নের উত্তরে বলেছেন। রয়টার্সের সাংবাদিকরা যখন বলেছে যে আপনার সাথে এরকম একটা বৈঠক হয়েছিল, তখন উনি বাধ্য, যেহেতু রয়টার্স বলে কথা, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা কোনো ধরনের এভিডেন্স ছাড়া কোনো প্রশ্ন করে না। তো জামাতে আমির সাহেব তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। আপনারা কি তার সাক্ষাৎকার নিয়েছেন? কার? তার সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করছেন? সেটা অন্য বিষয়। না, অন্য বিষয় কি? আমরা তো এটাকে গ্রহণ করি না। আপনি তো এখানে আমরা ভারতের আধিপত্যবাদের সেটা সাথে বলেছেন, যারা সেটা এটাকে- বলেছেন একবার। অবশ্যই বলেছি আমরা। কোথায় বলেছেন? অবশ্যই তাদের সাথে জামাতের কথা বিষয়ে বলেছি। এই কথাটা ঠিক না। এই জামাতের কথা হলো প্রসঙ্গে- জিএম কাদের সাহেব যে কথা বলেছেন, যে ওই যে আওয়ামী লীগের আমলে যে ভারতের সাথে কি হয়েছিল আপনার কথাবার্তা, উনি বলছে বলা যাবে না, উপরে নির্দেশ আছে, ওই পারের নির্দেশ আছে, যেটা বলা যাবে না। তা আমরা তো এই কথাই বলছি যে এত জিএম কাদেরের মধ্যেও তো এটা কথা হলো যে উনি এতদিন কেন গোপন রাখবেন? তাহলে ভারত তার এমন সাথে কি কেন করে? নির্বাচনের সমঝোতা করছেন? কার সাথে? জামাতের সঙ্গে? না, এত আগেই সমঝোতা। কেন? কেন এই যে তাহলে তো বেরিয়ে আসতে এই পারেন। যে বিএনপি আর একটা ফেসিস্ট না, আওয়ামী লীগ যে ফেসিস্ট, আওয়ামী তারই লীগ তো ফ্যাসিস্ট, প্রচারটা হলো বিএনপি আওয়ামী লীগ। ফ্যাসিস্ট, তাহলে জামাতও ফ্যাসিস্ট। 5-6 হাজার লোককে তারা বহিষ্কার করলো। 5-6 হাজার লোক কেন? চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যকর, এই 5,000 লোককে তো তারা এই কারণ ঘটিছে দেখেই তো তারা বহিষ্কার করলো। এখন তো তাদের মধ্যে রয়ে গেছে, এখন সমস্ত ওই যে আমরা বালু ট্রাক করতেছে, একজন আপনার কোথায় নেত্রকোনার একজন বলছে যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ফোর্স লাই যাই, আমি 500 অবৈধ বালির ট্রাক আটকাইছি, এখন আর এটা চলে না। তো এখনও এইটা কারা করে? এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ, ভূমি কারা করে? যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়াই মানে হলো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা, এই ভাগ কিছু সাংবাদিককে দেওয়া, এই ভাগ কিছু ভাগ পায়। হ্যাঁ, সাংবাদিক। এই যে আপনার এই যে মতিউর রহমান প্রথম আলোতে কি লেখছেন, সে আগের বারে তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখছেন, সে লেখছে না যে বিশ্বের 3 জন সবচেয়ে বেশি দুর্নীতিবাজ নেতা, তার মধ্যে 3য় নম্বর হলো খালেদা জিয়া। এটা তার পত্রিকায় এখন এটা দেখাইতেছে না, যে আপনার পত্রিকায় যে দেখাইতেছে আগের প্রথম আলো আর এখন বর্তমান প্রথম আলো, এটা দেখাইতেছে না। তো এই যে সুবিধা, চিন্তা করে যে ওই লোকটা তো খারাপ লোক, ওখান থেকে
কিছু পেতে হইলে তার বংশী প্রশ্ন করা লাগবে। আজকে যে নির্বাচনে আপনি দেখেন যেখানে গরু ছাগল এবং কুকুর বসা ছিল মাঠের মধ্যে মাঠ ফাঁকা ছিল, সেখানেও সাংবাদিকরা রিপোর্ট করে 60-70% ভোট কাস্ট হয়েছিল। সব সাংবাদিক না, হ্যাঁ। সব সাংবাদিক না, 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 গড়ের উপর বলা ওই যে- ঠিক হবে না। না, না, গড়ে যা, না। আমি আপনার এই যে উত্তরটা দিই। শোনেন, সাংবাদিকরা যখন দুইটা গ্রুপ পড়ে, একটা যায় বিএনপির দিকে জাতীয়তাবাদী, একটা যায় বিএনপির দিকে, আওয়ামী লীগের দিকে। সবাই না, ওইভাবে বলবেন না। সবাই কে থাকে? এরপরে যারা থাকে, না, না, এরপরে যারা থাকে তারা কারা? এই যে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে কারা? আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। হ্যাঁ, সেই টিভি চ্যানেলগুলো এখন কারা নিয়ন্ত্রণ করে? আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপি। পত্রিকাগুলো কারা না, 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 নিয়ন্ত্রণ এখন করে? আর বিএনপি, শুধু বিএনপি না, এখন জামায়াত তো করে। জামাত কি করছে। জামাত করে? জামাত করে কোন? জামাত খালি ফোন। আচ্ছা, জয়নুল ভাই, আপনি যে প্রশ্ন করেছিলেন। আপনি আরেকটা চিন্তা ভাই, করেন, উত্তরটা নিয়ে একটা আসি। কোম্পানি, একটা লোক 4-5টা মিডিয়ার মালিক হবে, পত্রিকা 2-3টা, তারপর টিভি 2-3টা, এভাবে মানে কি? এগুলো একটা লোক হবে? এটা ব্যবসা। এই ব্যবসা সুযোগ নিলে কিভাবে? ওই ফ্যাসিস্ট সরকারের গুণগান গাইছে এই মিডিয়া দিয়া। এই যার কারণে এই আগে ইনকালাবে কোনো বিজ্ঞাপন পাইতো না, আওয়ামী লীগ আমার কোনো বিজ্ঞাপন নাই, একটা সাদা কালো পত্রিকা। আর এখন বিজ্ঞাপনে ভরা তার। এখন কেন পায়? আগে কেন পায় নাই? এখন কেন পায়? যে ইনকলাব আওয়ামী লীগের আমলে আগের 96 সালে, আমি ওনার উত্তরটা নিয়ে আসি। না এটা এক মিনিট শেষ করি, যে আওয়ামী লীগের নেতাদের মাঝখানে বসাইয়া তখন ইনকলাবের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মান্নান সাহেব এবং এখন যে সম্পাদক বাহাউদ্দিন সাহেব, দুই পাশে দুইজন বসতেন, মাঝখানে আওয়ামী লীগ একজন, এক একদিন একটা বৈঠক করতেন। না, শুধু কাজে এই জন্যে আমি একটা কথা বলি, জি, এই দেশের আমি একটা প্রশ্ন করি, ফ্যাসিস্ট সরকারের একটা ফ্যাসিস্ট হওয়ার জন্য শুধু এক সরকারই দায়ী না, এজন্য কিছু তার উইংস আছে। তার মধ্যে গণমাধ্যমের কিছু এই নাম করা যারা প্রধান থাকে, কি প্রধান গণমাধ্যম, তাদের কিন্তু একটা অনেক ভূমিকা আছে এই ফ্যাসিস্টদেরকে টিকাই রাখা এবং সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া। তারপরে এই যে আমলা প্রশাসন, এরা সবাই কিন্তু, এই শিক্ষক, আইনজীবী, সবাই কিন্তু এই ক্ষমতাসীনদের ভাগবাড়া নেওয়ার জন্য যখন দেখে যে এই দল ক্ষমতায় যাবে, তাদের সাথে উঠে পড়ে লেগে যায়। আজকের প্রথম আলো বলে 60% না 64% ভোট আছে বিএনপি। এই প্রথম আলো রিপোর্ট করে। কিন্তু আমি আসলে এখন আমি একটু বলি, আপনি বলছেন সাংবাদিকরাও আওয়ামী লীগের দালালি করেছেন, বিভিন্ন মিডিয়া দালালি করেছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে। আপনারা 2 জানুয়ারি সম্ভবত 2023 সালে সরওয়ার্দী উদ্যানে হাসান মাহমুদকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ করার সভা করেছিলেন, সেখানে হাসান মাহমুদ গেছেন, সেখানে বিএনপি লোক তো গেছে। হ্যাঁ, আমরা চাইছিলাম, আমি প্রশ্ন শেষ করি, কেউ কেউ বলছেন বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব দূরত্ব, সেটাকে কাছে আনবার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। না তা তো নিচ্ছিলাম, তাতে সেখানে আপনার এই যে বিএনপির মানে ওই সুবিধাটা আপনারা ভোগ করতে চাইছেন? না, কোনো সুবিধা ভোগ না। দেশে যে একটা সহিংসতার রাজনীতি, খাই রাজনীতি, ধ্বংসের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, সেইটা বন্ধ করার একটা উদ্যোগ বিশ্বের চরমা নিয়েছেন। এটা আজকে শুধু না, এটা স্বাধীনতার পর থেকে বরিশালের এমন একটা অবস্থা যেখানে আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপি বরিশাল থাকতে পারে না, আর বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগ থাকতে পারে না। এই জন্য আওয়ামী লীগ বিএনপি বরিশাল নির্বাচনে তো আপনারা টিকতে পারেন না, তা করি সেটা ভিন্ন জিনিস। আমাদের নেতা একজন ধর্মীয় নেতাও, এই জন্য তারা এই জায়গাটাকে নিরাপদ মনে করতেন। এই জন্যে আওয়ামী লীগ বিএনপি সবার সাথেই আমরা এবং তাদের সাথে এই কথাই বলেছি যে আপনারা যদি আপনার এই দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না করেন, জনগণ শুনেন ভাই, এগুলো গতানুগতিক বক্তব্য, এই কল্যাণমূলক রাষ্ট্র ফার্স্ট, এগুলো মানুষ বোঝে না। এগুলো যারা শুনেন, সেই গতানুগতিক লুটপাটে ব্যস্ত, তারা কল্যাণ রাষ্ট্র এইটা চায় না। কেউ চায় না, আপনারাও চান না, আপনারাও চান না। এগুলো বিরোধী দলে থাকলে অনেক বিপরীত কথাবার্তা বলা যায়। এই ফ্যাসিস্টদের তাবেদারি যারা করে, তারাই তাবেদারি সবাই করে। হ্যাঁ, না, তাবেদারি সবাই করবে কেন? আচ্ছা, তাবেদারি তো এই যে ধর্ম নিয়ে যে কথাটা বললেন, যে স্পর্শকাতর, খুবই সেনসিটিভ, ধর্ম তো আমাদের কাছে সবার কাছেই স্পর্শকাতর বিষয়। জামাতের সঙ্গে সমঝোতা করছিলেন উনি, নির্বাচনের সমঝোতা, একবারও প্রতিবাদ করেছে? একবারও ওনাদের ইন্টারনাল মিটিংয়ে উনারা বলেছে যে এইসব কথাবার্তা কেন বলছেন? বা ইন্টারনাল মিটিংয়ে উনাকে প্রকাশ্যে বলতে হবে জান্নাতে টিকিট বিক্রি করতে হয় জামাতকে, জান্নাতে যেতে গেলে জামাত ইসলামী করা ছাড়া কোনো উপায় নাই, এই যে কথাবার্তাগুলা, এগুলো কি বেদাত না অথবা হারাম নয় ইসলামের দৃষ্টিতে? আচ্ছা, তারিখ দিয়ে নামে তো উজু করা লাগবে, এইটা যখন বলে এইটা প্রতিবাদ করছেন আপনি লেখছেন এটা বলতে, আপনি সাংবাদিক না? কোনটা? এই যে এটা বলছে না, এই যে বুলু ভাই, বরকতুল্লাহ বুলু, যে তারিখ দিয়ে নাম নিতে হইলে, আমি তো রাজনীতি করছি না। কেন করেন নাম? আপনি এখানে এক সাইডে কথা বলেন কেন? এইটা করেন নাই, ওই যে দেখেন না কেন? আপনি যে ধর্ম ব্যবস্থা উজু করা লাগে, তারিখ দিয়ে নাম নিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে উজু করা লাগে না? বরকতুল্লাহ বুলু কি বলেছেন? কি বলছে? যে তারিক জিয়ার নাম নিতে হইলে, তার বিরুদ্ধে যখন বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে, তখন সে বলছে হ্যাঁ তারিক জিয়াকে জানেন, ওনার নাম দিলে উজু করা লাগবে, এই কথা বলছে না? আচ্ছা, যদি বলে থাকেন আমি এটা সমর্থন করি না। আর এটা আপনি জানেন কি না? না, আমি জানি না, কেন জানবেন না? আচ্ছা, বলতে দেন, এই বিষয়টা আপনি বলেছেন
আপনি তুলেছেন এই যে ফ্যাসিস্টের বিষয় কিংবা জামাত ওই কি কি বললেন, উনি এখন বলতে গেলে তো রিপিট করতে গেলে সময় লাগবে। বিষয় হচ্ছে যেহেতু আপনি জামাত, আমি তো আর বিএনপির সাথে জোট করিনি যে আমাকে এগুলো জিজ্ঞেস করতে, বা আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি না যে আপনি আমাকে আমার কাছে কৈফিয়ত দিবেন। কথা বলবেন, আরেকদিকে কথা, এটা তো হয় না হ্যাঁ, ভাই, এটা যদি হয় না, সেটা এটা বলে হয় থাকে না। ভাই এটা আমার জ্ঞানের অজ্ঞতা বা সীমাবদ্ধতা, আমি এটা শুনিনি। বকত বুলু যেটা বলেছেন আমি এটা শুনিনি, এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, সবকিছু জানা সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে যেহেতু আপনি জামাতের সঙ্গে আছেন, আমি ওই জামাতের জায়গা থেকে প্রশ্ন আমি করছি যে আপনাকে। বলছি না এটা আপনি জানেন, আমরা ভিতরে কি বলছি না বলছি, উনি কি ব্যাখ্যা দিয়েছেন এটা ভিতরে আপনি জানেন? বলকে প্রকাশ্যে বলেন না, প্রকাশ দরকার কি? জিজ্ঞেস করে কেন? আপনি স্যার কেউ জিজ্ঞেস জনগণের রাজনীতি করেন না আপনারা? আপনি নিশ্চয়ই আপনারা এই জনগণের কথার রাজনীতি পিছনে, করছেন কিনা? এই প্রশ্নের ভিতরে ভাই আপনার একটা অন্য মতলব আছে, এটা বুঝতে পারছেন। মতলবটা কি বলুন তো? মতলব হইলো এই যে ট্যাগিং আপনি- রাজনীতি, বুঝতে পারছেন তো? না, ট্যাগিং রাজনীতি। না, ট্যাগিং রাজনীতি। মানে আপনি- মতলবটা কি? আপনি মতলবটা তারিখ কি? দিয়ে নামে উজু করা লাগবে, এটা আপনি জানেন না, এটা অজ্ঞতা প্রকাশ করলেন মানে কেন? আরে ভাই, আমি তো আমার নিজের ব্যর্থতা স্বীকার করছি, এরপরে কোনো কথা থাকে? আর একদিকে আপনি ভাই ভুল হয়ে গেছে, আমি তো বললাম, উনি বলে থাকলে সেটা অবশ্যই খারাপ বলেছে। আর অজু করতে হবে, এটা আমরা বাইরে ভাই একটা প্রচলন হয়ে গেছে, এই আমার নাম মুখে কিন্তু অজু করতে হবে। কেন? মানে আমি আর তো একটা কেন সাধু অজু করতে হবে? কেন? আরে কেন বাবারে, অজু করতে হবে? ঠিক আছে শুনেন, বিষয়টা হচ্ছে কি, আপনি যদি বলে থাকেন আমি আমার অজ্ঞতা প্রকাশ করছি, আমি ওটা জানি না, আমি ওটা শুনিনি। যদি হয়ে থাকে, আমি তো মিথ্যা বলছি না, আপনি বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন, কিন্তু কথা হচ্ছে কি যেহেতু আপনি জামাতের সঙ্গে, আমি তো বিএনপি এমন কি অশুদ্ধ হইলো, বিএনপি তার সাথে সরকার গঠন করলো, তখন কি আপনি বলছিলেন জামাতে এই আপনি এই আপনি শুনেছেন আমি বলি, বলছিলেন, আপনি শুনেছেন, আপনি শুনেছেন আমি বলেছি কিনা? না কি বলছেন আপনি? আপনি শুনেছেন কিনা? না পাই না, না শুনি নাই। হ্যাঁ? আপনারা কি বলছেন? সেটা আপনার অজ্ঞতা। না না, অজ্ঞতা স্বীকার করেন। না না, অজ্ঞতা কেন? আপনি কোথায় স্বীকার বলছেন? করেন। আপনি তো বলেন নাই, আপনি কখনোই যখন- বলেন নাই। আপনি তাদেরকে শুধু তাই না, শুনেন, সরকার গঠন করলো, আবার সবই নির্লজ্জভাবে রাজনীতি, অপরাজনীতি, তাদেরকে- এগুলো মানুষকে এই, বোকা বানানো, তাদেরকে- তামাশা করা, তাদেরকে হ্যাঁ, গায়ের জোর দিয়ে কথা বলা। দেশের অবস্থা তো উনি ছোট বিষয়টা ছোট হচ্ছে- কিছু প্রশ্ন করিয়া আমি এইটা হবে বলেছি কিনা, ধর্মে ব্যবহার করবেন আমি কিনা, বলেছি, এইটা শুনেন, করছেন কিনা, আপনি এই, ইসলামী দল করেন না, এগুলো সব কথিত ইসলামী দল। এই যে উনি যে বললো, আপনি- উনি যে বললেন যে আমি, কথিত- আপনি বলেন আপনি তো কিভাবে বুঝলেন আমি বলিনি? কথিত মুসলমান, কিভাবে বুঝলেন? কথিত পাশ্চাত্য কিভাবে সাম্রাজ্যবাদীদের বুঝলেন? এগুলো বদলে শুনেন, হোমজানা করে এগুলো- মুসলমান নাম দিয়া, সারা দুনিয়াটা তাই, সারা দুনিয়াটাও তাই। এইগুলো- আজকে কতগুলা আজকের এই যে দেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা, রাজনৈতিক ব্যর্থতা, নির্বাচনের ব্যর্থতা, গণতন্ত্রের ব্যর্থতা, এটা কি এই সরকার করছে? সমস্ত লোকগুলি তার সাথে যে উইংস, তারাও কিন্তু এর সাথে জড়িত, তারাও এটার পক্ষে সভাও গেছে, সরকারের গুণগান গেছে এরা। এই যে শ্যামল দত্ত আজকের আওয়ামী লীগ আমলে একটা প্রোগ্রাম করতে পারে, কওমি জননী উপাধি দিয়েছিলেন কেন? এত ফ্যাসিস্ট, না কেটে দিছিল, সেই ফ্যাসিস্টের প্রধানকে কওমি জননী, সেই হারিয়ে তো বিএনপির সাথে হ্যাঁ। যারা দিছিল, সেই গ্রুপটা এখন বিএনপির সাথে যারা কওমি জননী দিছিল, এবং কেন? এখন সেই লোকগুলি কেন আবার এখন কেন বলে, কেন এই, কেন এখন আবার হাসিব খেলাফত খালেদার ইমাম হচ্ছে। মজলিস, খেলাফত মজলিস যারা হেফাজতের মূল কেন্দ্রে, না, তারা তো আপনাদের সাথে, হেফাজত তো হলো অরাজনৈতিক, ওটার সাথে ওদের আমাদের কোনো নাম সম্পর্ক কও নেই। আসতে, মামুনুল হক কিসে প্রতিনিধিত্ব করে? মামুনুল হক আরে হেফাজতে ছিল। ওইসব নিয়ে এখন আর চলে না, শুনেন, অচল মাল। এইগুলো এগুলো শুনেন, বলে- অচল কথা, কথার জন্য কথা বলার জন্য দেশের এখন মারাত্মক সংকট চলছে আগামী নির্বাচন নিয়ে, আর কথার জন্য কথাটা অন্যদিকে একটা সাইড ইস্যু নিয়ে এক মিনিট উনি এটাকে খুব শেষ বড় করে করে ফেলবে, এটা তো হয় না। জি মঞ্জুর পান, আপনি 1 মিনিটে শেষ করতে হবে, আমাকে অনুষ্ঠান আসলে শেষ। শুনেন, এখানে যখন যুক্তি তর্কে আমরা টিকতে পারি না, তখন আমাদের আছে কি, গলাটা আছে, কণ্ঠটা আছে, অ্যাটাকিংটা আছে। যেমন মতলববাজ বানিয়ে দিল আমাকে, তো এইগুলো আমরা দেখে আসছি। আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাত বানিয়ে দেওয়া হয়েছে, এখন আবার ফ্যাসিস্টের দোষর বানানো হচ্ছে, এখন আবার নতুন শব্দ আমাদের আশরাফ ভাই বললেন মতলববাজ। ভাই আপনার কাছে না, মতলব না, আমি শোনেন, মতলব আমি বলছি, ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি। মতলব, আপনি মতলব আমরা শব্দটা একটা বললেন না, মতলব আপনি আছে। মতলব শব্দটা বললেন না, পার্সোনালি অ্যাটাক করেছেন। না, আমি আমি বলছি যে আপনি এত বড় মতলব বড় আছে। ইস্যু থাকা সত্ত্বেও আপনি যদি আমার উনি কি বলছিল, মতলবটা- উনি বলছে কয়েকদিন আগে, শুনেন, এর আগে শুনেন, আমাদের শুনেন, ওনার সাথে শুনেন অনেক আশরাফ প্রোগ্রাম ভাই, করেছে। আপনি জিজ্ঞেস কিনা, শুনেন প্রশ্ন আশরাফ করছি ভাই, কিনা, আমি সামনে সামনে কিন্তু- বলছি কিনা, এই কথা উনি আমি বলে মানে কিন্তু এই আপনাকে- শেষ করি, শেষ তিলকে করি। তাল করা, আমি সরকারটা কিন্তু জিনিসকে আপনাকে তিলকে তাল করা। আমি কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাটাক করিনি, আপনি পার্সোনাল অ্যাটাক না, করেছেন আমাকে। personal এই আপনি- জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি আমার মতলবের কোনো বিন্দু মাত্র কণা খুঁজে পান, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে খুঁজে বের করতে হবে, নইলে আপনাকে এসে জবাবদিহি করতে হবে। আপনি এই শুনেন, মঞ্চে শুনেন। জবাবদিহি করতে হবে যে আমি মঞ্জুর আলম প্রথম পান্নাকে আলো যদি মতলববাজ বলেছি। হয়, প্রথম ভালো যদি মতলববাজ হয়, প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত যদি মতলববাজ হয়, সাংবাদিকতার নামে ফেসিস্টদের সহযোগিতা নিয়ে আখের গুছানোর ধান্দা তাদের থাকে, শত শত কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স থাকে, এই মতলববাজির কারণে এখন তো আমরা দেখতেছি যেই প্রথম আলো
এত কিছু শেষ বললো। কথা এড়িয়ে যাচ্ছেন। সেই প্রথম আলো এখন বিএনপির কোনো গান গাইতেছে দিন রাত 24 ঘন্টা আমি তো তাদেরকে defend করছি না। তার তো সাংবাদিক, আমি তো তাদের defend- তার সাংবাদিক সব সাংবাদিক, না, আপনি তার তো- সাংবাদিক না, তার তাহলে আপনি সাংবাদিক না। যারা এই ভণ্ড যে- প্রতারক এইখানে ধর্ম ব্যবসায়ী আছে, শোনেন, তাহলে আপনি তাদের একজন শেষ করতে হবে। এখানে একজন সাংবাদিক আসে বলে আপনার তো 14 সালে এই নির্বাচনে গেছিলেন আওয়ামী লীগের সাথে। জি, আমি ওইটা আমরা চ্যালেঞ্জ জানি। করলাম জি, তাকে, জি। চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা অসংখ্য দলগত ধন্যবাদ, সাংবাদিক, আপনি পারেন অসংখ্য না করতে। ধন্যবাদ আশরাফ আলী আকন।